নমস্কার, শুভ সন্ধ্যা। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ পুরুলিয়া এবং বানেশ্বর সারথিওয়ালা মহাবিদ্যালয় কোচবিহার, এই দুই মহাবিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসা বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজ 183তম পর্ব। এই পর্বে সকলকে সাদর স্বাগত জানাই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকের প্রধান বক্তা মাননীয় সুশান্ত কর মহাশয়। ওনাকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আহ, ইতিমধ্যেই যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থী, গবেষক বা অধ্যাপক বা শিক্ষক যারা যোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, নমস্কার এবং স্নেহ ও ভালোবাসা জানাই। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন আমাদের বিগত যে পর্ব, সেই পর্ব থেকে আমাদের এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য এই সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে এবং সেটা চলবে আগামী কয়েকটি পর্ব পর্যন্ত। আজকেও আমরা স্টুডেন্টস মেন্টাল হেলথ ইন ডেইলি লাইফ এই নিয়ে একটা আলোচনার অবকাশ রেখেছি। আলোচক হিসেবে আমরা পেয়েছি, আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম আজকের আলোচকের। বিভিন্ন সময়ে আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু সেইভাবে হয়তো আমরা টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, ডেটটাকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। এবং যিনি, আমার অত্যন্ত ভালো লাগার বিষয় এটাই যে যিনি আজকে আলোচক রূপে অধিষ্ঠিত আজকের এই পর্বে, উনি আমার জ্যেষ্ঠ ভাতৃপ্রতিম মাননীয় সুশান্ত কর মহাশয়। আমরা একই মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরের যে পড়াশুনো, সেই পড়াশুনো করেছি মহাত্মা গান্ধী কলেজ পুরুলিয়া থেকে। এবং কর্মসূত্রেও আবার আমরা দুজনই, দুই ভাই, প্রায় কাছাকাছি দুই কলেজে আছি। এটাও আমাদের একটা অত্যন্ত ভালো লাগার জায়গা। সেই সূত্র থেকেই মানে আমাদের শেকড় যেখানে, আবার ডালপালাগুলো ছড়িয়ে গেছে সেই একই দিকে আর কি। শেকড়টা একটাই, ডালপালা অনেক ছড়িয়েছে বিভাগের, কিন্তু আমাদের, আমার এবং সুশান্ত দার যে ডাল, সেটা একই দিকে আর কি। তো এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। যাই হোক, আজকে অনেকেই, অনেক হয়তো আমাদের অ্যালুমনি বা আমাদের মহাত্মা গান্ধী কলেজের অনেকে হয়তো জয়েন করেছে বা করতে পারে। সকলকে শুভ সন্ধ্যা, রবিবাসরীয় শুভ সন্ধ্যা জানিয়ে আজকের আমাদের যে মূল অনুষ্ঠান, মূল আলোচনা সভা, সেটা শুরু করছি। আমরা সকলের কাছে অনুরোধ রাখছি প্রথমেই যে আমাদের প্রথম থেকেই এই বৈঠকির মোটো ছিল ইন্টারেক্টিভ আলোচনা, ইন্টারেক্টিভ ওয়েতে টু ওয়ে ট্রাফিক যেন হয়, মানে একজন শুধু বলেই যাবেন, বাকিরা শুধু শুনবে। এইটা যতটা সম্ভব কম করার আমরা চেষ্টা করেছিলাম। আশা করছি, যেহেতু স্টুডেন্টদের মেন্টাল হেলথ রিলেটেড আলোচনা, সুতরাং আশা করছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বা এটা থাকবে। যাই হোক, সুশান্ত দা, মাননীয় সুশান্ত কর মহাশয়, উনি পুরুলিয়ার মহাত্মা গান্ধী কলেজ থেকে তার স্নাতক স্তরের পড়াশোনা, পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তার সমস্ত রকমের পাঠ চুকিয়ে 2019 সাল থেকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অবস্থিত অত্যন্ত সুখ্যাত একটি কলেজ, সুকান্ত মহাবিদ্যালয়, সেখানে কর্মরত আছেন। শুধুমাত্র 2019 সাল থেকেই ওনার শিক্ষকতায় প্রবেশ, এটা বললে অত্যন্ত ভুল হবে। উনি তারও বহু আগে থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, অতিথি অধ্যাপনা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই কারণেই দীর্ঘ বহু বছর থেকেই ওনার এই শিক্ষকতা বা অধ্যাপনা পেশার সঙ্গে যোগাযোগ এবং নিরন্তরভাবে গবেষণার সাথে ওনার যোগাযোগ। অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পত্রপত্রিকায় তার মূল্যবান গবেষণাধর্মী বিভিন্ন লেখালেখি বেরিয়েছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে।
এবং সেই ধারা অব্যাহত আছে আজও। এবং তার পাঠদানের যে ধারা, পাঠদানের যে মার্গ, সেই পথে উনি এখনো অবিচল আছেন। সুকান্ত মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগেই 2019 সাল থেকে কর্মরত আছেন। আহ, এরকম একজন মানুষকে আমরা পেয়েছি। এবং আমার বিশেষ ভালো লাগার জায়গা এটাই যে আমাদের এটা একটা এক ধরনের গেট টুগেদার বলতে পারি, ডিজিটাল গেট টুগেদার। আমাদের রিউনিয়ন খুব কমই হয়। তো এইগুলোই আমাদের একটা মাধ্যম। এগুলো আহ, আমাদের মনের ভাব প্রকাশের সাথে সাথে শিক্ষা চর্চার যে সুযোগ, সেটা শিক্ষা চর্চার মধ্যে দিয়েই সেগুলো হবে। আমরা আশা করছি প্রত্যেকের আজকের যে আলোচনার বিষয় রয়েছে সেখান থেকে সুশান্তবাবু প্রত্যেককে সমৃদ্ধ করবে, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি মাননীয় সুশান্ত কর মহাশয়কে আমি হ্যান্ড ওভার করছি সেশনটা চালানোর জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ উজ্জ্বল। উজ্জ্বল আমার ভাইয়ের মতনই। উজ্জ্বল যেটা একটু আগেই বললেন যে আমরা একই কলেজ থেকে পড়াশোনা করেছি, আমাদের শিকড় এক জায়গায়, ডালপালা হয়তো বিভিন্ন দিকে মনিরও হয়েছে এখনো পর্যন্ত। আমাদের কলেজ থেকে শুনেছি অনেকেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় এখনো সমৃদ্ধ হয়েছে। এবং কর্মসূত্রেও উজ্জ্বল আর আমি দুজনেই মূলত একই জায়গায় আছি, নর্থ বেঙ্গলে, দুজনেই নর্থ বেঙ্গলে। হ্যাঁ, যার ফলে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা আরেকটু বেশি। যাই হোক, আজকে সবাইকে যারা এখন পর্যন্ত জয়েন করেছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকের যে আলোচনার বিষয় সেটা আপনারা হয়তো দেখেছেন যে প্রাত্যহিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা মূলত আমরা মানুষ, আমাদের মানুষের শরীর যেরকম আছে সেরকম মনও আছে। আমরা শরীর সম্পর্কে প্রত্যেকেই জানি এবং শরীরের নানা অসুবিধা সমস্যা আমরা জানি এবং সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল, আমরা সেগুলোর যথাযথ ব্যবস্থাও নেই। আমাদের প্রত্যেকেরই শরীর খারাপ হয়, কম বেশি শরীর খারাপ সবারই হয়, কখনো কম আবার কখনো বেশি মাত্রা হয়। যখন কম শরীর খারাপ হয় আমাদের মধ্যে, তখন আমরা কি করি? আমরা মূলত নিজেরাই ঘরে একটু ট্রিটমেন্ট করি। যদি না হয় তখন আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। আমরা যখন খুবই নিরুপায় হয় আমরা ডাক্তারের কাছে যাই, বা আমাদের যখন খুব অসুবিধা হয় আমরা ডাক্তারের কাছে যাই। একই রকম ভাবে শরীরের সাথে সাথে যুক্ত হচ্ছে মন। কারণ শরীর মন দুটো নিয়েই কিন্তু আমাদের, আমরা মানুষ। শুধু শরীরকে নিয়ে বা শুধু মনকে নিয়ে কখনোই কিন্তু সম্ভব নয়। শরীর এবং মন দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। তাই শরীরের যেমন আমাদের দুঃখ কষ্ট বা শরীরে যেমন আমাদের সমস্যা হয়, একই রকম ভাবে আমাদের মনেরও কিন্তু নানা রকম সমস্যা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে যে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা হয় বা যে সমস্যাগুলো হয় সেগুলো অনেক সময় আমরা বুঝতেই পারি না। আমাদের শারীরিক সমস্যা হলে, জ্বর এলে কি হয়? আমাদের টেম্পারেচার বেড়ে যায়, আমরা থার্মোমিটার দিয়ে দেখি যে কি হচ্ছে, না আমাদের জ্বর এসছে, এত ডিগ্রি জ্বর এসছে, আমরা ওষুধ খাই বা ডাক্তারের কাছে যাই। বা আমাদের পেট খারাপ হচ্ছে বা পেট ব্যথা করছে, তখন আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু মন খারাপ হলে অনেক অবস্থায় আমরা কি হয়, আমরা সেটা জানতেই পারি না, আমরা বুঝতেই পারি না। বা অনেক সময় হয় আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে মন খারাপ রয়েছে, কিন্তু আমরা সেটা সমাজের কি বলবো, ভয়ে বা নিজের ভয়ে বা বিভিন্ন কারণে আমরা সেটাকে কারোর সামনে প্রকাশ করতে চাই না। কারণ কি? কারণ আমরা জানি যে আমাদের সমাজে এখনো পর্যন্ত যতই বলি না কেন, আমরা প্রকাশ্যে সাইকিয়াট্রিস্টকে দেখাতে যাওয়া মানেই আমরা ভেবে নিই কি যে ও হচ্ছে পাগল। এই যে ধারণাটা, এটাই কিন্তু ভুল ধারণা। আর এই ধারণা থেকেই আমরা কিন্তু এই বিষয়গুলোকে চেপে যাই।
কারণ কি? কারণ সমাজে আমরা জানি যদি এই বিষয়টা প্রকাশ্যে চলে আসে তাহলে সবাই কিন্তু আমাকে একটু অন্য নজরে দেখবে। আর এই ভয়ে বা এই কারণেই আমরা কি করি? আমরা সেই বিষয়গুলোকে লুকিয়ে যাই। কিন্তু একটা সত্যি কথা সেটা হচ্ছে এই যে মানসিক সমস্যাগুলো এগুলো কিন্তু ট্রিটমেন্ট হয়। এমন নয় যে এগুলো ট্রিটমেন্ট হয় না। এগুলো ট্রিটমেন্ট হয়। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ট্রিটমেন্ট হয় বা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এগুলো সুরক্ষিত। আমরা যদি সঠিক সময়ে তার সঠিক চিকিৎসা করি, না হলে কিন্তু এগুলো আমাদের মধ্যে একটা চরম মাত্রা নিতে পারে। তাই আজকে আমরা এই বিষয়গুলোই আমরা জানবো। এই বিষয়গুলোই আমরা আজকে জানবো যে আমাদের মধ্যে কি, কি ধরনের সমস্যা হতে পারে বা কি, কি ধরনের সমস্যা হয়। কোন সমস্যা হলে আমরা কখন ডাক্তারের কাছে যাবো বা আমাদের মধ্যে এই সমস্যাগুলো হলে আমরা কিভাবে তার সমাধান করব। আমরা মূলত আজকের যে আলোচনা সেখানে আমরা খুব বেশি আমরা মেন্টাল ডিজিজ খুব বেশি গভীরে বা খুব বেশি ডিপে যেটা আছে সেগুলো আমরা যাব না। আমরা মূলত একজন শিক্ষার্থী হিসাবে আমাদের মধ্যে কি, কি ধরনের সমস্যা হয় বা কি, কি ধরনের উম উম মানে সমস্যার সম্মুখীন আমরা হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আমরা খুব বেশি ডিপে যাব না আমাদের, কারণ মেন্টাল হেলথ বিষয়টা খুবই ফাস্ট। অনেক অনেক জিনিসের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মেন্টাল ডিজিজ রয়েছে। আমি সেগুলো খুব বেশি ডিসকাস করবো না, জাস্ট আমাদের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার যেগুলো খুবই পরিচিত এবং খুবই কমন, যেগুলো আমরা জানিও কিন্তু সেগুলো বিষয়ে আমরা সচেতন নই, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা আজকে করবো। যাক, আমার পিপিটিটা আমি শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে পিপিটি? হ্যাঁ, দেখা যাচ্ছে দাদা। আচ্ছা হুম। আচ্ছা, আজকে আমার আলোচনা আমি আগে বললাম সেটা যে ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য। আহ, আজকে আমার যে আলোচনা তার মূল বিষয়বস্তু আমি আগেই বললাম যে আমাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য এই বিষয়টা অনেকটাই বিস্তারিত। আমরা মূলত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষার্থী বা আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয় বা যেগুলো করলে আমরা আগামী দিনে আমাদেরকে আরো ভালোভাবে আমাদের শিক্ষাগত দিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই টপিকে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কি, মানসিক স্বাস্থ্য বা আমাদের দৈনন্দিন জীবনে যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ হয় তার কারণ কি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে মোকাবিলা করব, কিভাবে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো আর কি, বা কিভাবে এগুলো থেকে আমরা নিজেদেরকে ওভারকাম করব, হ্যাঁ, বা সেগুলো হলে আমাদের কি করা উচিত, হ্যাঁ, আমাদের কিভাবে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে কিভাবে পজিটিভ থিঙ্কিং গড়ে তুলতে হবে, হ্যাঁ, এবং সুস্থভাবে জীবনযাপন করার ক্ষেত্রে আমাদের কি ধরনের অভ্যাস মেনটেন করতে হবে বা কি কি ধরনের আমরা মানে কিভাবে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব, সেগুলো সম্পর্কে মূলত আমরা এইগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা জানবো আজকে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কি। মানসিক স্বাস্থ্য কি? আমরা যারা এডুকেশন নিয়ে পড়েছি বা যারা এডুকেশন নিয়ে পড়ে আমাদের সিলেবাসে মেন্টাল হেলথ বলে একটা পেপারই আছে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য। আমরা এটা নিয়ে পড়ি, কিন্তু শিক্ষার্থীরা সবাই তো আর এডুকেশন নিয়ে পড়ে না, বা আরো অনেক শিক্ষার্থী রয়েছেন যারা, বা প্রত্যেকেরই আমাদেরকে প্রথম জানতে হবে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কি। আমরা কোনটাকে মানসিক স্বাস্থ্য বলবো এবং কোনটাকে মানসিক অস্বাস্থ্য বলবো। মানসিক স্বাস্থ্য কি এবং মানসিক অস্বাস্থ্য কি? আমি আগেই বললাম প্রথমে একটা কথা, যে অনেক সময় কি হয় আমাদের মধ্যে হয়তো মানসিক মানসিক সমস্যা দেখা দিচ্ছে বা মানসিক সমস্যা আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না, আমরা সেটা বুঝতেই পারছি না। সেটা ধীরে ধীরে কি হচ্ছে আমার মধ্যে এটা বাড়তে থাকছে।
ঠিক আছে? তো সেই জিনিসগুলোই আমাদেরকে কিছু বুঝতে হবে। যেমন হচ্ছে কি আমরা অনেক সময় কি হয় অ্যা আমাদের মধ্যে আমরা কি করি? আমাদের মধ্যে চিন্তা, অনুভূতি এবং আচরণ এগুলো হচ্ছে কি মানে আমাদের সমস্ত কিছুর বহিঃপ্রকাশ হয় আচরণের মধ্য দিয়ে। আমরা সাইকোলজি পড়ি। সাইকোলজিতে আমরা জানি সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। হ্যাঁ? মানে আমাদের আচরণের বহিঃপ্রকাশই হচ্ছে সাইকোলজি বা মনোবিজ্ঞান। আমরা মনকে তো আর দেখতে পাই না। মানুষের মনকে তো আমরা আর দেখতে পাই না, পাই কি? মানুষের মন আমরা দেখতে পাই না। সুতরাং আমরা মানুষের এই যে মানসিক অবস্থাগুলোকে বিবেচনা করি কার মধ্য দিয়ে? সেটা হচ্ছে আচরণের মধ্য দিয়ে। কারণ আমাদের মানসিক যে অবস্থাগুলো সেগুলো ব্যক্তির আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। আমরা সেই আচরণগুলোর মধ্য দিয়েই আমাদের যে সমস্ত লক্ষণগুলো সেগুলোকে আমাদের বুঝতে হবে। এগুলো ছাড়া আরো কিছু জিনিস আছে যেমন আমাদের চিন্তা শক্তি, মানুষের চিন্তা, আমাদের যে অনুভূতিগুলো এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা। কি? না আমাদের নিজের যে একজন ব্যক্তিকে আমরা তখনই বলবো যে সে মানসিকভাবে সুস্থ। সবার প্রথম এই জিনিসটা জানতে হবে একজন ব্যক্তি মানসিকভাবে সুস্থ সে কখন বুঝতে পারবে? বা আমি আরেকজনকে দেখে বুঝতে পারবো যে ওই ব্যক্তিটা মানসিকভাবে সুস্থ। কিভাবে? তার কিছু জিনিস এখানে জাস্ট দেওয়া আছে দেখো। যে নিজের অনুভূতি বুঝতে পারে, যে নিজের অনুভূতি বুঝতে পারে। নিজের অনুভূতি বুঝতে পারে মানে হচ্ছে আমার আমি নিজে কি করছি? আমি নিজে কি করতে চাইছি? আমার ফিলিংস গুলো কি? সেগুলো আমি নিজে বুঝতে পারবো। দেখবে আমরা অনেক সময় বলি না যে একেবারে পাগল, পাগল, পাগল ব্যক্তি যার মধ্যে সত্যি যার মধ্যে এই মানসিক সমস্যার পরিমাণটা এতটাই যে কি হয় যে তখন নিজে কি করছে সেটা বুঝতে পারে না। তখন কি হয় আমরা তাকে ট্রিটমেন্ট করি বা ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি নিজের অনুভূতি বুঝতে পারে, যে তার মধ্যে সমস্ত ধরনের চাপ মোকাবিলা করতে পারে। আমাদের মধ্যে প্রত্যেকেরই চাপ আছে। মানসিক চাপ প্রত্যেকের মধ্যেই হয়। এমন কোনো ব্যক্তি আছে যার মধ্যে কোনো টেনশন নাই? যার মধ্যে কোনো ধরনের টেনশন নাই? টেনশন ছাড়া মানুষ হয় না। আমাদের টেনশন থাকে বা প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আমরা জানি পরীক্ষায় আমাদের যখন পরীক্ষা আসে আমরা কি করি? পরীক্ষা যখন আসে তখন আমরা কি করি? আমরা প্রচুর পড়াশোনা করি। একদিনে এত পড়াশোনা করি বা আমরা রাত জেগে পড়াশোনা করি তখন কি হয়? আমাদের মধ্যে প্রচুর চাপ, মাথার মধ্যে চাপ থাকে। মাথা ব্যথা করে, তাই না? তো এইগুলো হচ্ছে কি যে পরীক্ষাটা হয়ে গেল দেখবে আমাদের আবার ঠিক হয়ে গেল। এটা কিন্তু আমাদের মানসিক অসাম্য বা মানসিক অস্বাস্থ্য নয়। এটা নরমালি ব্যাপার। এগুলো হতেই থাকে। এগুলো প্রত্যেকের মধ্যেই আছে। কিন্তু যখন এই মানসিক চাপটা বা স্ট্রেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা দীর্ঘদিন ধরে চলতেই থাকে। তখন তার জন্য আমাদের ট্রিটমেন্ট দরকার। যাই হোক এখানে আমি বলছি যে মানসিক সুস্থতা একজন সুস্থ ব্যক্তি সে তার এই চাপ মোকাবিলা করতে পারে। অর্থাৎ তার এই মানসিক চাপটা নিজের কন্ট্রোলের মধ্যে আছে। একজন ব্যক্তি সে কি হয়? সে সবসময় নিজের মানে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে। পরিবার, বন্ধু-বান্ধব সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে। দেখবে যারা মানসিকভাবে অসাম্য বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি তারা সবসময় দেখবে যে সমস্ত জায়গাগুলোতে মানুষজনের ভিড় থাকে, তারা দেখবে সবসময় মানুষের সঙ্গে ঠিকমতো ভাবে কমিউনিকেট করতে পারে না। তারা নিজেদেরকে অনেকটা গুটিয়ে রাখে। সমাজের থেকে নিজেদেরকে অনেকটা গুটিয়ে রাখে। তাই না? তো অর্থাৎ একজন মানসিক সুস্থ ব্যক্তি সে কি করে? সে অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে। পরিবার, বন্ধু-বান্ধব প্রত্যেকের সঙ্গে একটা ভালো কমিউনিকেট করে। যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে বা মোকাবিলা করতে পারে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারে। আত্মবিশ্বাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের উম মানে কি বলবো? আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। আমরা বলি না? আমরা দেখব অনেক সময় কি হয়? আমার নিজের প্রতি আমার নিজের আত্মবিশ্বাস থাকে। না আমি নিজেই বুঝতে পারছি না যে আমি এটা পারবো কিনা। আমরা অনেক সময় আগেই হার মেনে নিই। যেকোনো কাজ করার আগে আমরা নিজেরাই দেখবে অনেক সময় হার মেনে নিই। তাই না? দেখবে পরীক্ষা দিতে যাই, যখন আমরা পরীক্ষা দিতে যাই দেখবে প্রচুর জন ফর্ম ফিল আপ করেছে। একটা পরীক্ষায় ১,০০,০০০ জন ফর্ম ফিল আপ করেছে। কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য আমরা অনেকেই পরীক্ষা দিতে যাই এরকম ভাবে এই পরীক্ষাটাতে ফর্ম ফিল আপ করেছি কোনমতে করা হয়েছে। তো মনে হচ্ছে হবে না। তার মানে কি আমি ১ম এই নিজেকে হারিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু নয়। আমাদেরকে সবসময় আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমরা জীবনে সাকসেস হতে পারব। ঠিক আছে?
অর্থাৎ আমাদের যেকোনো ধরনের মানে এই যে যেটা বললাম এটা কিন্তু মেন্টাল অসাম্য নয়, যেগুলো আমাদের জীবনে নরমাল ব্যাপার। অ্যাকচুয়ালি আত্মবিশ্বাসটা মানে কি আমি যেকোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করতে পারবো। হ্যাঁ? কারণ আমার যখনই সংশয় হবে বা যেকোনো কাজের ক্ষেত্রে আমার সন্দেহ হবে বা বারবার আমি এই কাজটা ঠিক করছি তো? এটা মনে হয় ভুল করলাম, এটা ঠিক হলো না। এই যে পরিস্থিতিগুলো এটা কোনো একটা কাজের ক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি এটা যে কাজ করছি সবসময় হয় আমার মধ্যে, আমি যখনই কোনো একটা কাজ করতে যাচ্ছি, তখনই আমার মনে হচ্ছে না এটা মনে হয় ভুল করছি। এটা ঠিক করতে পারছি না। না, এটা মনে হয় ভুল করছি। এই যে বিষয়টা এটা কিন্তু তখন মানসিক সুস্থতার লক্ষণ নয়। অর্থাৎ যে মানসিক সুস্থ ব্যক্তি সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি সে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অর্থাৎ আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো বা এইগুলো আমরা দেখি কোনো ব্যক্তির মধ্যে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সেই ব্যক্তিটি মানসিকভাবে স্বাস্থ্য। আমি আগেই বললাম একটা জিনিস সেটা হচ্ছে এই যে মানসিক অস্বাস্থ্য যেটা বললাম, অনেক সিম্পটম আছে। আমি পরে যখন পরপর বলবো, অনেক সিম্পটম আছে। আগেই বলে রাখি সেটা হচ্ছে অনেক সিম্পটম রয়েছে যেগুলো কিন্তু সাধারণ ব্যক্তি এবং মানসিক অস্বাস্থ্য ব্যক্তি উভয়ের মধ্যেই লক্ষ্য করা যায়। আমরা তোমরা হয়তো অনেকেই জানো পার্সোনালিটি আমরা যখন পড়েছি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আমরা পার্সোনালিটি একজন ব্যক্তির পার্সোনালিটি বিচার করি কোনো একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। কেউ দেখবে খুব ইন্ট্রোভার্ট, কেউ খুব এক্সট্রোভার্ট। আবার কেউ মাঝামাঝি। আমরা কি যখন ওই মাত্রাটা একটা নির্দিষ্ট লেভেল পেরিয়ে যায় আমরা তখন তাকে সেই ক্যাটাগরিতে ফেলি। এখানেও ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের মধ্যে আমি আগেই বললাম যে আমাদের মধ্যে টেনশন থাকে প্রত্যেকেরই আছে। কিন্তু এই টেনশনটা যখন একটা নির্দিষ্ট মাত্রা ছড়িয়ে যায় তখনই সেটা মানসিক অবস্থা। ঠিক আছে? এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় যে আমরা যে লক্ষণগুলো মানসিক অসাম্যের আমরা বলবো বা যেগুলো আমরা দেখবো, এগুলো আমরা যখন দেখি বা চিন্তা করি তখন আমরাই ভাবি আরে এইগুলো তো সবগুলোই আমার মধ্যে আছে তাহলে আমি মনে হয় মানসিক। এটা কিন্তু নয়। এটা কিন্তু নয়। ঠিক আছে? কারণ এই সিম্পটম গুলো, এই বিষয়গুলো একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্বাভাবিক। তাই না? সবসময়। এইগুলা যখন বেশি মাত্রায় আমাদের মধ্যে রিপিট হতে থাকে বা বেশি মাত্রায় কাজ করে তখনই তাকে আমরা কিন্তু মানসিকভাবে অসাম্য বলি। ঠিক আছে? তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে মানসিক যদি এই বৈশিষ্ট্যগুলো বা এগুলো আমরা দেখতে পাই তাহলে আমরা তাকে মানসিকভাবে সুস্থ বলব। ঠিক আছে? মানসিক সুস্থর বিভিন্ন সংজ্ঞা রয়েছে। এখানে জাস্ট একটাই দেওয়া আছে আমরা জানি হ্যাটফিল্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। ঠিক আছে? অ্যাকচুয়ালি মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরেকটা সংজ্ঞা দিয়েছে গুরুত্বপূর্ণ সেটা তোমরা বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন বইও পেয়ে যাবে। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা হু বলি সংক্ষেপে হু। হু কি বলছে? না মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা সুস্থ অবস্থা যেখানে কি হয় না যেখানে ব্যক্তি তার সামর্থ্য উপলব্ধি করতে পারে, জীবনের চাপ মোকাবিলা করতে পারে আমি যেটা একটু আগে বললাম এবং উৎপাদনশীল কাজ করতে পারে এবং তার সমাজে একটা ভালো অবদান রাখে তবেই তাকে আমরা মানসিক স্বাস্থ্য বলতে পারি। অর্থাৎ মানসিক সুস্থ ব্যক্তি সমস্ত দিক থেকেই সে নিজেকে মানে গুছিয়ে কাজ করতে পারে, সমাজের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে, নিজের চাপ মোকাবিলা করতে পারবে, উৎপাদনশীল কাজে নিজেকে যোগদান করতে পারবে, তবেই আমরা তাকে কিন্তু মানসিকভাবে সুস্থ বলবো। ঠিক আছে? দেখ এখন আমরা নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে যে আমরা মন এবং শরীর এই দুই নিয়েই মানুষ, কারণ শরীর এবং মন একে অপরের সঙ্গে জড়িত। তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে তার কারণ হচ্ছে আমাদের মন খারাপ হলে শরীর খারাপ হয়, আবার শরীর খারাপ হলেও মন খারাপ হয়। এমন কারণ হয় কি যে মন খারাপ কিন্তু শরীর ঠিকঠাক আছে আমি সব কাজ করতে পারছি, বা আমাদের শরীর খারাপ আমাদের মন ঠিক আছে, এরকম হয় না। তার কারণ হচ্ছে কিছু উদাহরণে দেওয়া আছে অতিরিক্ত দুশ্চিন্তা করলে মাথা ব্যথা হয়। দেখবে খুব যদি আমরা চিন্তা ভাবনা করি বা খুব সারা রাত দেখবে অনেক সময় হয় না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা সারা রাত চিন্তা করে যাচ্ছি আমার ঠিকঠাক মতো ঘুম হলো না, তখন কি হয় আমাদের মধ্যে মাথা ব্যথা হয়। তার কারণ কি? কারণ শরীর ও মন দুটো একে অপরের সঙ্গে জড়িত। ঠিক আছে? ঘুম কম হলে মন খারাপ হতে পারে, বা শরীর অসুস্থ থাকলে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন। আমি এগুলো নিয়ে পরে আলোচনা করবো। ডিপ্রেশন আমাদের দীর্ঘদিন ধরে কেউ যদি অসুখে ভুগে তখন তার মধ্যে একটা ডিপ্রেশন দেখা দেয়। ঠিক আছে?
দেখ, মোট কথা হচ্ছে শরীর এবং মন এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। একটা কয়েনের এপিঠ ওপিঠ আমরা বলতে পারি। শরীর এবং মন, শরীর থাকলে মন থাকবে, মন থাকলে শরীর থাকবে। ঠিক আছে? দুটো জিনিস এগুলো খুব বেশি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? একটা শিক্ষার্থীর ক্ষেত্রে বা আমাদের প্রত্যেকেরই জীবনে মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় আমাদের চিন্তা ভাবনা, আমাদের নিজের প্রতি চিন্তা ভাবনা বা আমাদের নিজেদের অনুভূতিগুলো এবং সেগুলোকে কিভাবে আমি মোকাবিলা করছি তার উপর। ঠিক আছে? মানসিক স্বাস্থ্য ভালো থাকলে কি হয়? আমাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে পড়াশোনায় মনোযোগ থাকে। আমার যদি মানসিক স্বাস্থ্য ভালো হয় তাহলে কি হয়? আমার মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। কোনো কাজের ক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী হই। সম্পর্ক ভালো লাগে। সমস্ত দিক থেকে আমার সম্পর্ক বজায় থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমি যদি মানসিক অস্বাস্থ্য থাকি তাহলে কি হয়? আমি সেরকমভাবে আমার সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারি না। আর সর্বশেষে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মানসিক শান্তি। আমরা বলি না? আমরা সবসময় এই কথাটা বলে থাকি একটা কথা যে, "ও সবকিছু মনের শান্তি।" মানসিক শান্তি। অর্থাৎ আমাদের জীবনকে আনন্দময় করে তোলে। এই যে মানসিক শান্তি, এটা মানসিক স্বাস্থ্য। যদি মন ভালো থাকে তাহলে কিন্তু আমাদের জীবন হচ্ছে হাসিখুশি থাকবে। আর তা না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে? অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্য বর্তমান জীবনে এখন আমাদের যে টেকনোলজির যুগে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বা এগুলো আমি পরে আরো ডিসকাস করবো। এই সোশ্যাল মিডিয়া বা আমাদের এখন কি হয়েছে? এখন আমরা অন্যের দেখে নিজেদের জীবনকে পরিচালনা করি। ঠিক আছে? তো সেই দিক থেকে আমাদের মানসিক স্বাস্থ্য এখন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো একজন ব্যক্তিকে বা একজন শিক্ষার্থীকে তার সঠিক সিদ্ধান্ত নিতে, তার পড়াশোনার ক্ষেত্রে, তার আত্মবিশ্বাস এবং সর্বোপরি তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা এই মানসিক স্বাস্থ্যের বা মানসিক সমস্যার কিছু লক্ষণ আমি একটু আগেই বললাম যে মানসিক এই যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কিছু লক্ষণ আমরা যখন দেখব যে কিছু লক্ষণ আমাদের সাধারণ যারা মানসিক সুস্বাস্থ্য ব্যক্তি এবং যারা মানসিক অস্বাস্থ্য ব্যক্তি তাদের মধ্যে অনেক মিল থাকতে পারে। ঠিক আছে? যেমন দেখো সবসময় দুশ্চিন্তা। আমাদের মধ্যে দুশ্চিন্তা হয় অনেক সময় কোনো বিষয়ে, খারাপ বিষয় নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে দুশ্চিন্তা হয় যে এটা যদি হয়ে যায় তাহলে কি হবে? যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? এরকম দুশ্চিন্তা হয়। কিন্তু এই দুশ্চিন্তাটা যখন বারবার হতে থাকে, আমার মধ্যে সবসময় এই দুশ্চিন্তা হচ্ছে। আমি ঘুমোচ্ছি তখনও আমার মধ্যে দুশ্চিন্তা। আমি যখন কোথাও যাচ্ছি রাস্তাতে তখনও কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমি যখন যাচ্ছি মানে এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমার মানসিক সমস্যার লক্ষণ। যদি এরকম পরিস্থিতি হয় তখন কিন্তু বুঝতে হবে যে না, এটা কিন্তু স্বাভাবিক নয়। নেক্সট হচ্ছে মন খারাপ। মন খারাপ আমি আগেই বললাম, মন খারাপ তো সবারই হয়। মন খারাপ প্রত্যেকেরই হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়। তাহলে মন খারাপটা মানসিক সমস্যার লক্ষণ কেন? তার কারণ হচ্ছে মন খারাপ হয় এবং মন খারাপ ঠিকও হয়ে যায়। আমাদের মন খারাপ হয় ও মন খারাপ ঠিকও হয়ে যায়। কিন্তু যদি দীর্ঘদিন ধরে মন খারাপই থাকে, ধরো আমি মন খারাপ, আমি কি কারণে মন খারাপ আমি নিজেও জানি না। অনেক সময় হয় না যে মন খারাপ দীর্ঘদিন ধরে ভালো নেই, মন খারাপ, কিন্তু কি কারণে আমি নিজেও জানি না মন খারাপ। এই যে পরিস্থিতিটা তখন কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে। আমরা অনেক সময় দেখবে হয় এরকম মন খারাপ থাকে, আমার কোনো একটা জিনিস হারিয়ে গেছে, আমার প্রিয় জিনিস হারিয়ে গেছে বা কোনো একটা পরীক্ষাতে আমি দিলাম, পরীক্ষায় হয়তো সেখানে পাস করতে পারলাম না বা কিছু একটা কারণে হলো আমার মন খারাপ হলো, কিছুদিন পর সেটা এমনিও ঠিক হয়ে যায়। কিন্তু যদি এই মন খারাপ থাকতেই মানে চলতেই থাকে বা অনেক সময় আমি নিজেও বুঝতে পারছি না যে কেন আমার মন খারাপ, অথচ মন খারাপ। এই যে বিষয়টা যদি এরকম পরিস্থিতি হয় তখন কিন্তু আমাকে ধরতে হবে যে আমার মধ্যে কোনো রকম মানসিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? আরেকটা যে রাগ বেড়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। রাগ আমরা যারা মানসিক সুস্বাস্থ্য ব্যক্তি তারা সবসময় কি নিজের রাগ কন্ট্রোল করতে পারে। আমরা প্রত্যেকেই আমাদের রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি।
আছে? কিন্তু যদি আমার মধ্যে কোনো রকম মানসিক সমস্যা দেখা দেয়, তখন কি হয়? আমার মধ্যে এই রাগটা কিন্তু বেড়ে যায়। আমাদের রাগ হয়। অনেক সময় কারণে রাগ হয়। যে এই কারণে আমার মধ্যে রাগ হয়। কিন্তু কোনো কারণ অকারণ ছাড়াই হয়তো কিছু একটা হয়েছে সেই নিয়ে আমি বিশাল একটা রাগ করেছি। ছোট্ট একটা বিষয় নিয়ে বা ছোট, ছোট বিষয়ে যখন আমরা খুব বেশি রেগে যাই, খুব ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়ে আমরা যখন খুব রেগে যাই, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে। কারণ আমাদের রাগ প্রত্যেকেরই আছে। আমরা রাগ করি। আমরা প্রত্যেকেই রাগ করি। হ্যাঁ, রাগ করি, সে রাগ কেটেও যায়। ঠিকও হয়ে যায়। কিন্তু সবসময় যদি রাগ করি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা বারবার রাগ করছি। আমার রাগ হচ্ছে, আমার রাগ হয়েছে। আমি চাইছি না তাও রেগে যাচ্ছি। তাও আমি রেগে যাচ্ছি। এই যে বিষয়গুলা, এটা কিন্তু আমার মানসিক সমস্যার একেকটা। পড়াশোনায় মন না বসা। পড়াশোনায় মন না বসা এটা অনেক সময় আমাদের আহ, বিভিন্ন কারণে হতে পারে। বিভিন্ন কারণে হতে পারে মন খারাপ বা কোনো কোনো একটা সমস্যার কারণে আমাদের মধ্যে মন মন বসে না। কিন্তু তুমি সামনে তোমার পরীক্ষা আছে বা তুমি পরীক্ষায় করতে চাইছো যে হ্যাঁ, আমাকে একটু পড়াশোনা করতেই হবে বা আমাকে করতেই হবে, পরীক্ষায় পাস করতে হবে। কিন্তু তাও তুমি পড়াশোনার ক্ষেত্রে মন বসাতে পারছো না। তাও মন বসাতে পারছি না। তখন কিন্তু আমাকে ধরতে হবে যে আমার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, যে কারণে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। ঠিক আছে? ঘুম কম বা বেশি হয় এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা অনেক সময় আমাদের যদি টায়ার্ডনেস হয়, তখন আমরা বেশি ঘুমাই বা অনেক সময় আমাদের মধ্যে কম ঘুম দেখা দেয়। হ্যাঁ? কিন্তু মানসিক সমস্যার ক্ষেত্রে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এটা একটা লক্ষণ যে হয় তার ঘুম কম হয়। মূলত এটাই বেশি হয় যে কোনো রকম সমস্যা হলে দেখবে তাদের মধ্যে ঘুম কম হয়। আবার এটাও উল্টে পারে অপোজিট, যে অনেক সময় বেশি ঘুম হচ্ছে, সারাদিনেই ঘুম হচ্ছে। আমি উঠছি, ওঠার পরে আবার ক্লান্ত লাগছে, আবার আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে? সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ, সেটা হচ্ছে একা থাকতে চাওয়া। এটা কিন্তু মানসিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আমাদের যদি কারোর মধ্যে এই প্রবণতাটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। কি? না, দেখবে সবাই সব জায়গায় গল্প করছে, একসঙ্গে গল্প করছে সবাই। আমি কি না, আমি ওদের সাথে গল্প করতে পারছি না, আমি সবসময় একা একা থাকছি। আমি ওদের সাথে গল্প করতে পারছি না, আমি একা একা থাকছি। ঠিক আছে? অর্থাৎ সামাজিক অসাম্য ব্যক্তি সবসময় কি হয়, সে সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, সে একা একা থাকতে চায়। ঠিক আছে? যেটা বলা হয় আমরা একাকিত্ব, আমি পরে পড়বো লোনলিনেস। হ্যাঁ, তো এই একাকিত্বটাও কিন্তু আমাদের মানসিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। ঠিক আছে? আত্মবিশ্বাস কমে যাওয়া, আমি আগেই বললাম আত্মবিশ্বাস কমে যাওয়া আমাদের মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে না, বললাম না যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে তাদের কি হয়, আত্মবিশ্বাস কমে যায়। মানে আমরা যখনই কিছু একটা কাজ করি, তখনই আমি ভাবি এটা আমি ঠিক করছি তো, এটা এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, এই জিনিসটা, মানে এই যে বিষয়টা, এটা হয় আমাদের মধ্যে, প্রত্যেকেরই হয়। আমরা যে জিনিসটা জানি না সেই জিনিসটা যখন কোনো একটা কাজ করি, তখন আমাদের মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যাক। কিন্তু যে জিনিসটা আমি জানি, সেই জিনিসটাতেও যদি আমার এইরকম হয় যে না, মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না বা এটা ঠিক করলাম, এটা কি হবে, এই এই যে জিনিসগুলো যখন আমাদের মধ্যে বারবার হতে থাকে, তখন কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটা হচ্ছে সবকিছুতে আগ্রহ হারানো। যারা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি, তারা সবসময় নিজের চিন্তাতেই থাকে। ঠিক আছে? আমি আগেই বললাম আপনার যে এদের মধ্যে ওই ধরনের আগ্রহগুলো হারিয়ে যায়। আমাদের সব ধরনের যে আগ্রহগুলো, যেগুলো আমরা বিভিন্ন সময়, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে আগ্রহ রয়েছে। কেউ গান শুনতে ভালোবাসে, কেউ হয়তো ড্রয়িং করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এইগুলোর থেকে সহজে ডিটাচ হয়ে যায়। তখন দেখবে আমার যে প্রিয় আগ্রহের বিষয় ছিল, ধরো আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, এর আগে পর্যন্ত আমি খুব ক্রিকেট খেলতাম। কিন্তু রিসেন্টলি কি হয়েছে না, আমার বন্ধুরা আসছে, কই ক্রিকেট খেলতে যাবি না? না আমি না না, ভালো লাগছে, আমি ক্রিকেট খেলি। মানে আমার যে আগ্রহের বিষয়গুলো, সেগুলো তো আমার মধ্যে একটা অনীহা দেখা দেয়। যে বিষয়টাতে আমার খুব আগ্রহ ছিল, সেই বিষয়টাও কি হচ্ছে না, আমি সেই বিষয়টা থেকেও আগ্রহ হারিয়ে ফেলছি। যে কোনো বিষয় হতে পারে।
এই যে বিষয়গুলো যদি এরকম লক্ষণ আমাদের মধ্যে দেখা দেয় বেশি মাত্রায়, তখন কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমি আগেই বললাম যে মানসিক সমস্যা এগুলো হচ্ছে যদি সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি বা সঠিকভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এটা টোটালি বা পুরোপুরি ঠিক হওয়া যায়। ঠিক আছে? নেক্সট আমরা আরো কিছু বললাম, এগুলো হচ্ছে কিছু গুরুতর লক্ষণ আছে। আমরা অনেক সময় দেখি এগুলো কিছু সাধারণ লক্ষণের কথা বললাম। একটা গুরুতর লক্ষণ যেগুলো আমাদের অনেক সময় দেখবে আমরা শুনে থাকি, যে দেখবে কেউ বলছে আমার কাউকে দরকার নেই। এটা হচ্ছে কি, যদি আমি নিজে এটা চিন্তা করি যে আমার কাউকে দরকার নেই, দেখবে অনেক সময় অনেকেই কি করে, আমরা অনেকেই সুইসাইড অ্যাটেম্প করে। তার মানে কি, তার হচ্ছে সেই জীবনটার প্রতি বা সেই বিষয়গুলোর প্রতি তার টোটালি আস্থা হারিয়ে যায়। তখন সে কি ভাবে যে আর কাউকে দরকার নেই, কিচ্ছু নেই, আমার থেকে লাভ নেই। এই যে জিনিসগুলো যদি এরকম মনে হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় আমরা কি করি যে নিজেকে আঘাত করা। আমরা কি হয় নরমালি যদি আমাদের মধ্যে হয়, আমাদের মধ্যে কোনো জিনিস হয়ে যায়, আমাদের পরীক্ষায় পাস করতে না পারি বা কি করি, আমরা তখন নিজেকে আঘাত করি। কখন করি? হ্যাঁ, যদি এই মাত্রাটা খুব বেশি হয়ে যায়, তখনই কিন্তু আমরা আঘাত করি। সুতরাং এইগুলো হচ্ছে গুরুতর লক্ষণ। জীবনের প্রতি হতাশা, যেটা বললাম যে জীবনের প্রতি আমাদের আস্থা হারিয়ে যায়, আমরা জীবনটাকে তখন আর মনে করি এই জীবন রেখে আর লাভ নাই। এই যে জিনিসগুলো, এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আছে, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে খুবই গুরুতর লক্ষণ। এগুলো মানে একদম শেষ পর্যায়ে এগুলো হয়। আমরা যদি প্রাথমিক অবস্থাতেই বা প্রথমেই আমরা যদি এই বিষয়গুলোকে সচেতন হওয়া যায়, যেগুলো আগে বললাম, এই বিষয়গুলো সম্পর্কে আমরা যদি সচেতন হয়ে যাই, তাহলে আমার মনে হয় এই লক্ষণগুলো পর্যন্ত আসার আগেই আমরা সেই সমস্যাটাকে নির্মূল করতে পারবো। আর যদি এরকম সমস্যা হয়, তাহলে আমরা অবশ্যই কাউন্সিলর বা শিক্ষক বা পরিবারের সাহায্য নেব। আমরা সবার প্রথম এই বিষয়গুলোকে জানাতে হবে। মোট কথা হচ্ছে আমাদের যাই হোক না কেন, এই যে লক্ষণগুলোর কথা, সেগুলো আগে আমাদেরকে নিজেকে ঠিক করতে হবে। কারণ আমরা আমাদের মনকে তো আমরা দেখতে পাই না, বা আচরণ সবসময় আমরা অনেক সময় কি হয়, যখন এই এই সমস্যাগুলো ক্ষুদ্র থাকে বা কম পরিমাণে থাকে, তখন কি হয়, আমরা সেগুলোকে অনেকটা সারভাইভ করে নিই, বা কিছু কিছু অবস্থাতে আমাদের মধ্যে বহিঃপ্রকাশ হয় হয়তো, কিন্তু সেগুলোকে আমরা খুব বেশি পাত্তা দিই না। ঠিক আছে? কখন আমরা বুঝতে পারি বা আদার্স ব্যক্তি বুঝতে পারে কখন, যখন সেই সেই আচরণটা খুব বেশি পরিমাণে প্রকাশমান, তখনই। কিন্তু সেই অবস্থায় কি হয়, আমাদের অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আমাদেরকে কি করতে হয়, আমরা নিজেরাই আমরা নিজেরাই নিজে চিন্তা করব যে আমার মধ্যে এই প্রবলেম গুলো হচ্ছে, সেগুলোকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা, বা আদৌ এগুলো আমার জীবনে স্বাভাবিক, নাকি এগুলো আমার জীবনকে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা নিজেরটা নিজে ভালো চিন্তা করতে পারবো বা বুঝতে পারবো, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, তাহলে কি হবে, এগুলো নির্দ্বিধায় মানে কোনো রকম সংকোচ ছাড়াই পরিবার, বা খুব যদি আমার কেউ ভালো বন্ধু থাকে, সে ভালো বন্ধু বা শিক্ষক বা মা বাবা, যাকে খুশি, এগুলো বলতে হবে যে আমার এরকম সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে। তাহলে কি হয়, তাহলে সেই সমস্যাটা থেকে আমি সহজে নিজেকে কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে? আহ, এখানে আমরা আজকে কয়েকটা জিনিস, আমাদের সাধারণ কিছু মানসিক সমস্যা শিক্ষার্থীদের, আমি আগেই বললাম, একটু আগে যেগুলো বললাম, সেগুলো কয়েকটা জিনিস আমরা আজকে আলোচনা করব। মূলত অনেক সমস্যা রয়েছে, আমি আগেই বললাম, সব জিনিসগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে বা অনেক কয়েকটা জিনিস আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আর একাকিত্ব, যেগুলো সব থেকে আমাদের মূলত আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বা আমাদের এই এই সময়ে যে বিষয়গুলো সম্পর্কে, যে বিষয়গুলো আমাদের সব থেকে বেশি প্রভাব ফেলে, মানসিক চাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, একাকিত্ব, এগুলো শুধু এমন নয় যে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে দেখা যাবে, তা কিন্তু নয়। আমরা প্রত্যেকে যে 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 ক্ষেত্রে আছি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু এইগুলো আমাদের মধ্যে দেখা দেবে। ঠিক আছে? আমরা যারা অফিসে কাজ করে, যারা পড়াশোনা করছে, বা যারা অন্য জায়গায় বা মাঠে বা চাষবাসের কাজের ক্ষেত্রে আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের কম বেশি এই জিনিসগুলো
তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আজকে কয়েকটা বলবো। এগুলো গেল মূলত এই কয়েকটা জিনিস যেগুলো শিশু বা কিশোরদের মধ্যে দেখা যায়, কম বয়সে বা শৈশব কাল থেকেই যেগুলো আমাদের মধ্যে দেখা যায়, যেগুলো শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা খুব ছোট বয়সে বা শুরুতেই যদি এগুলোকে আমরা না আইডেন্টিফাই করতে পারি বা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু যেগুলো পরবর্তীকালে আমাদের মধ্যে প্রচুর সমস্যার সৃষ্টি করে শিক্ষার্থীদের মধ্যে, কিশোর বয়সে। সেরকম কয়েকটা আছে, অনেকগুলো আছে, জাস্ট আমি কয়েকটা এখানে দিয়েছি, যেমন এডিএইচ, হ্যাঁ, তারপরে অটিজম আর কন্ডাক্ট ডিসঅর্ডার। এগুলো সম্পর্কে আমি পরে জাস্ট একটু আলোচনা করব। মেনলি প্রথম যেটা, সেটা হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। মানসিক চাপ বা স্ট্রেস কি? মানসিক চাপ বা স্ট্রেস কি? কেউ বলতে পারবে স্ট্রেস কি? মানসিক চাপ কি? কোনো একটা বিষয় যেটা আমাদের মানসিকভাবে চাপে ফেলে, আমি যদি খুব সহজে বলি বা মানে বাস্তব সম্মতভাবে বলি, কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে যেটা আমাদেরকে যে কোনো ভাবেই হোক মানসিক চাপে ফেলে, তাকেই আমরা বলি কি মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ। বিভিন্ন কারণ হতে পারে মানসিক চাপ। এই মানসিক চাপ বিভিন্ন কারণ হতে পারে, আমি আগেই বললাম, কিন্তু কয়েকটা কারণ দেওয়া আছে যেটা মূলত আমাদের শিক্ষার্থী রিলেটেড। পরীক্ষার চাপ, আমরা বলি না যে আমি একটু আগে বললাম যে পরীক্ষার চাপ আমাদের মধ্যে, যখন পরীক্ষা আছে আমরা দেখবে মূলত পরীক্ষার আগে বেশি পড়ি, আমাদের পরীক্ষার এখন সেমিস্টার সিস্টেম হওয়াতে পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি আসে। আগে আমাদের সময় তখন ইয়ারলি যখন হতো, তখন আমরা প্রথম ৩-৪ মাস আমরা না পড়লেও হতো, আমরা টাইম আছে পড়বো। কিন্তু এখন এই সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়াতে পরীক্ষা, ইন্টারনাল, প্রজেক্ট, তারপরে আবার এন্ড সেমিস্টার, মানে এই পরপর হওয়াতে আমাদের এই পরীক্ষার চাপটা, তারপরে হচ্ছে ভালো নাম্বার পেতে হবে। নতুন এনইপি সিস্টেমে আমাদের এখন হচ্ছে শুধুমাত্র অনার্সের সাবজেক্ট পড়তে হবে তা নয়, তার ফলে আমাদের আরো অনেক বিষয় অ্যাড হয়েছে, যার ফলে কি হচ্ছে আমাদের মধ্যে এই পড়ার প্রেশারটা বা চাপটা অনেক বেড়েছে। ঠিক আছে, তার মধ্যেও আমাদের অনেক সময় কি হয় না, পরিবারের একটা প্রত্যাশা থাকে যে না, ছেলেকে আমি ভালো পড়াশোনা করাবো, ভালো পড়াশোনা করে ও এই মেডিকেল পরীক্ষা দিয়ে ডাক্তার হবে, বা এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সে ইঞ্জিনিয়ারিং হবে। হ্যাঁ, আমরা অনেক সময় কি হয়, আমরা ছেলে মেয়েদের যে নিজস্ব যে চিন্তা ভাবনা, সেগুলাকে অনেক সময় বাদ দিয়ে আমরা আমাদের নিজস্ব প্রত্যাশাগুলোকে তাদের উপর চাপিয়ে দিই। বা অনেক সময় তাদের যে মানে তারা কতটা পারবে সেই আশা না করে আমরা একটা অন্য, মানে আমরা একটা, মানে আমি নিজে কতটা পারবো সেটা না জেনেই আমি অনেক বেশি চেয়ে ফেলি। তখন কি হয় আমাদের মধ্যে এই চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, আর সব থেকে আরেকটা যেটা হচ্ছে যে সামাজিক তুলনা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভাইটাল জিনিস। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা, এটা খুব বাজে জিনিস। আমরা আমরা বলি মাঝে মাঝে, বা আমরা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এটা দেখি যে আমরা সবসময় কি করি, আমি একটু আগেই বললাম না যে আমাদের এখন নিজের অস্তিত্বটা হয়ে গেছে অন্যের উপর ডিপেন্ড। নিজের অস্তিত্বটা আমরা আমরা কি অন্যের উপর ডিপেন্ড করি, মানে আমি আমি ভালো, ওর থেকে আমি ভালো, তাই না? আমরা সবসময় আমি নিজে এইটা করব বা এই জিনিসগুলো করব তা না ভেবে ও এটা করছে, আমাকে এটা করতে হবে। এই যে জিনিসগুলো বা এই যে বিষয়গুলো, অনেক সময় কি হয়, কেউ হয়তো খুব ভালো একটা পারফরমেন্স করলো বা কোনো একটা করলো, আমি জানি যে ওইটা আমার সাধ্যের মধ্যে নয়, আমরা কি করি সেই বিষয়টা নিয়ে ওর সঙ্গে তুলনা করে আমার কি হয়, নিজের মন খারাপ করে বা ওইটা করার চেষ্টা করি, যার ফলে কি হয় আমার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এইটার জন্য সব থেকে বেশি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের সোশ্যাল মিডিয়ার প্রভাব খুব গুরুত্বপূর্ণ। আমরা এই সোশ্যাল মিডিয়া
বর্তমান সমাজে বা বর্তমান এই সময়ে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করছে। আমরা কি করি? আমাদের কন্ট্রোল হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবে চলছি। মানে আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, আমাদের মধ্যে নিজস্ব যে একটা মানে কি বলবো? আমার নিজস্ব যে একটা অস্তিত্ব, এই জিনিসগুলোই এখন আমাকে নিজেকেই ভাবায়। বা আমি নিজে এখন আমরা বলছি না প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আমাদের মানুষদের মধ্যে এই চিন্তা ভাবনা, আমাদের মধ্যে এই কর্ম ক্ষমতা এগুলো সব দিন দিন কমে যাচ্ছে। কেন? আমরা কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে সেই চিন্তা ভাবনার স্তর থেকে নিজেদেরকে নামিয়ে নিচ্ছি। আমরা সেই চিন্তা ভাবনার করতেই চাইছি না। এখন আমরা জানি এখন চ্যাট জিপিটি বলে একটা জিনিস এসেছে, চ্যাট জিপিটি। যেখানে আমি যেটা বলছি ওরা সেটা দিয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে? আমার মাথার মধ্যে যে চিন্তা করার যে ক্ষমতা বা চিন্তা করার যে বিষয়টা সেটাকে আমরা কাজেই লাগাচ্ছি। যাই হোক এগুলো আলাদা বিষয়। এখন মানসিক চাপ সোশ্যাল মিডিয়া বা নিজের সঙ্গে অন্যকে তুলনা করা, আমরা অনেক সময় কি বাচ্চাদেরকে বা যারা বাবা মা রয়েছে তারা কি করে যে ও ভালো নাম্বার পেলো তুই পেতে পারলি না, ও ভালো নাম্বার পেয়েছে তুই পাচ্ছিস না, এই যে জিনিসগুলো এগুলো কি হয়, এগুলো তার মধ্যে একটা চাপ সৃষ্টি করে। তারপর হচ্ছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। অনেক সময় আমরা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করে আমরা কি করব, আমরা আদৌ চাকরি পাবো কি না, চাকরি না পেলে আমি কি করব, আমার ক্যারিয়ারটা কি হবে, বা আমি আজকে এইটা পড়ছি আমি ওইখানে চান্স পাবো কিনা, হ্যাঁ আমি যে পড়ছি পড়ার পরে আমি ওখানে চান্স পাবো কিনা, এই যে বিষয়গুলো বিভিন্ন রকমের চিন্তা আমরা পড়ছি ঠিকই, কিন্তু আজ থেকেও কিছু বছর আগে আমরা যখন পড়ছি বা তখন কিন্তু এতটা ছিল না। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, আমাদের মধ্যে কম্পিটিশন বাড়ছে। আর কম্পিটিশন বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে এই চিন্তাগুলো বেশি আসছে। আমরা পড়ছি ঠিকই, কিন্তু পড়ার সাথে সাথে আমরা পড়ে পড়ে কি করব সেই জিনিসগুলো আমাদের অবশ্যই আমাদের চিন্তা করতে। আর আমি যেটা নিয়ে পড়ছি সেটা নিয়ে কি করব আগামীতে, আমাকে একটা গোল রাখতেই হবে, আমার একটা গোল থাকবে, ঠিক আছে? কিন্তু এই চিন্তাটা যখন আমাদের মধ্যে অতিমাত্রায় হয়ে যায়, বা আমি যখন ভাবি যে এটা নিয়ে পড়ছি, আমাদের মধ্যে এটা চিন্তাটা যখন দুশ্চিন্তায় পরিণত হয়, এই যে যেটা সত্যি কথা বলতে দুশ্চিন্তায় পরিণত হয়, তখনই কিন্তু আমাদের মধ্যে চাপ সৃষ্টি হয়। আমি পড়ছি, আমি যখনই আচ্ছা আমি পড়ছি, পড়তে পড়তে আমি যদি ভেবে যাই আমি পাস করতে পারবো তো, আদৌ পাস করতে পারবো তো, আমি পাস করবো, এই যে চিন্তা ভাবনা যদি এটা বারবার হতে থাকে না, তখন কিন্তু আমার পড়াটাও ঠিকঠাক হয় না এবং আমার মধ্যে চাপ সৃষ্টি হয়। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে পারিবারিক সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা আমাদের মধ্যে হয়, ঝগড়া, অর্থনৈতিক সমস্যা হতে পারে, বা অভিভাবকদের চাপ হতে পারে, বিভিন্ন কারণে আমাদের মধ্যে এই আমাদের মধ্যে যে মেন্টাল স্ট্রেস গুলো, মানসিক চাপ গুলো লক্ষ্য করা যায়। এর কিছু লক্ষণ আছে মানসিক চাপ, আমি আগেই বললাম যে আমরা যদি লক্ষণগুলো ঠিক বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে এই সমস্যাটা থেকে নিজেকে সহজেই সমাধান করতে পারবো। যেমন রাগ বেড়ে যাবে, দেখবে মানসিক চাপ, কেউ যদি দেখবে খুব রাগে ইয়েতে থাকে, কোনো জিনিস বারবার পাচ্ছে না বা পাচ্ছে না, তার মাথার মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, তখন যদি তাকে কিছু একটা বলতে দাও, দেখবে আমরা কোথাও হয়তো জিজ্ঞেস করলাম এই এখানে যাবি, না আমি যাবো না, মানে তার কি হয়, তার মধ্যে এই আক্রমণাত্মক বা রাগটা অতি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে মেন্টাল স্ট্রেস যদি থাকে বা মানসিক চাপ আমার মধ্যে থাকে, তখন কি হয়, আমি কোনো কাজে অ্যাটেনশন দিতে পারি না, মনোযোগ থাকে না বা মনোযোগ দিতে পারি না, তখন মাথার মধ্যে আমার বিভিন্ন জিনিস ঘুরঘুর করে। ঠিক আছে? একটু আগেই বললাম ঘুমের সমস্যা, যদি মাথায় প্রচন্ড চাপ থাকে দেখবে আমরা ঘুমোতে পারি না। আমরা অনেক সময় এখন কি করি, এবার প্রচুর চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনা করতে আর ঘুম আসছে না, আমরা ওই এখন ওই অমৃতাঞ্জন মানে রোল অন বিভিন্ন রকমের বেরিয়ে গেছে, সেগুলো লাগিয়ে আমরা ঘুমাবার চেষ্টা করি। ঠিক আছে? এগুলো একটু আধটু একদিন আধদিন ঠিক আছে, কিন্তু যখন এই পরিমাণ বাড়তে থাকবে আমি আগেই বললাম, তখন কিন্তু এগুলো আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি করবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ক্লান্তি, মানসিক চাপ আমাদের মধ্যে ক্লান্তি, এবং আমরা যদি আরেক সময় কি হয়, মানসিক চাপ যদি খুব চাপ থাকে, কাজের প্রেসার থাকে, তখন দেখবে আমাদের মধ্যে ক্লান্তি লক্ষ্য করা যায়, আমরা কাজ ঠিকঠাক ভাবে করতে পারি না। হ্যাঁ, খুব ঘুম পাই। হুম, অনেক সময় ঘুম পাই, আমি আগেই বললাম যে খুব ঘুম হতে পারে, নাহলে নাও হতে পারে। এখানে ক্লান্তি, সবসময় সারাদিন ক্লান্তি ক্লান্তি লাগে। হ্যাঁ, যাই কাজ করছি না আমার ক্লান্তি লাগে। এটা হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। নেক্সট হচ্ছে এনজাইটি। এনজাইটি খুব গুরুত্বপূর্ণ। এনজাইটিটা কি না, এনজাইটিটা হচ্ছে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা। আমি একটু আগে বললাম না, অতিরিক্ত ভয়, ভয়টা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা ভয়
মানে কি বলবো, প্রত্যেকেরই ভয় আছে, কোনো না কোনো বিষয়ে ভয় আছে, আমরা ভয় খাই বা ভয় আমাদের মধ্যে হয়। ঠিক আছে? তো এই ভয়টা যখন অতিরিক্ত হয়, সব বিষয়েই ভয় হয়। আমি পরীক্ষা দিতে যাবো, পরীক্ষা দিতে গেলে ভয় লাগে, সবাই ভয় লাগে। কিন্তু যদি অতিরিক্ত ভয় হয়, মানে প্রচুর ভয়, এই ভয় এমন হচ্ছে মানে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, বা ভয়টা অতিমাত্রায় হচ্ছে আমি পরীক্ষায় গিয়ে আর লিখতে পারছি না। এই যে জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু আমার ধরুন তো আমার মধ্যে এনজাইটি রয়েছে, উদ্বেগ যেটা আমরা বলি। ঠিক আছে? এগুলো অনেক রকম টাইপ রয়েছে। যেমন জেনারেলাইজড এনজাইটি ডিসঅর্ডার, যেটা আমরা বলি সবসময় অকারণ দুশ্চিন্তা। আমরা কোনো একটা ভালো আমরা বলি না যে ভালো চিন্তা ভাবনা করতে পারছি না। ধরো কোথাও যাচ্ছি, যেতে যেতে আমরা চিন্তা ভাবনা করি, যদি এই সময় এই জিনিসটা হয়ে যায়, আচ্ছা যদি এটা হয়ে যায়, যদি এটা হয়ে যায়, তাহলে সবসময় আমাদের মধ্যে দুশ্চিন্তাই হয়, ভালো চিন্তা হয় না, সবসময় দুশ্চিন্তা। যে কাজটা করছি সেটা নিয়ে খারাপ দিকটা আমাদের মধ্যে হচ্ছে, দুশ্চিন্তা মানে কি খারাপ দিকটা। আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি, আগে সবসময় চিন্তা হচ্ছে কি, যদি আমি ফেল করি, আচ্ছা যদি এইটা হয়ে যায়, মানে এই যে জিনিসগুলো, এটা হচ্ছে যদি সবসময় আমার মধ্যে যাই কাজ করছি আমার মধ্যে দুশ্চিন্তা হচ্ছে, তাহলে কিন্তু আমার সমস্যা, মানসিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? প্যানিক ডিসঅর্ডার, হঠাৎ তীব্র আতঙ্ক বা প্যানিক অ্যাটাক, অনেক সময় হয় প্যানিক অ্যাটাক। যে কোনো কাজে আমরা বলি না প্যানিক, প্যানিক করবেন না। মানে কি, মানে আতঙ্ক, সবসময় আতঙ্ক, মানে আমি যা কাজটা করছি বা কোথাও যাচ্ছি সবসময় একটা যেন আতঙ্কে থাকছে। ঠিক আছে? এইটা হচ্ছে আমার এক ধরনের অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার। তারপর হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা অনেকের মধ্যে থাকে, কিন্তু যদি সবসময় হয় তাহলে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে এটা এক ধরনের ডিসঅর্ডার। অনেকেই আছে, দেখবে অনেকজনই আছে যারা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে, কেউ কেউ আছে যারা খুব সহজে মিশতে পারে না। ঠিক আছে? কিন্তু যদি আমার এটা সবসময় হয় বা খুব সবসময় যদি আমার মধ্যে দেখা দেয়, আমি মানুষের সামনে কথা বলতে পারছি না, যে কোনো মানুষের সামনে মিশতে যাচ্ছি আমার একটা ভয় লাগছে, তখন কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। ঠিক আছে? আর সব শেষে আরেকটা এর যেটা উম, রয়েছে সেটা হচ্ছে ফোবিয়া। আমাদের প্রত্যেকেরই কম বেশি কারো না কারো ফোবিয়া আছে, মানে কোনো না কোনো ফোবিয়া আছে। ফোবিয়া বিভিন্ন ধরনের টাইপ আছে। ঠিক আছে? কাউকে দেখবে বদ্ধ ঘরে, ঘরে ঢুকিয়ে পরে বাইরের দিক থেকে লাগিয়ে দেবে, সে দেখবে ফিট হয়ে যাবে। কারণ কি, তার বদ্ধ ঘরের একটা ভয় আছে। আমরা যদি অনেকেরই আছে, খুব উঁচুতে উঠে গেলে উঁচু থেকে নিচ দিকে তাকালেই আমার মধ্যে একটা ভয় করে, পা গুলো মনে হচ্ছে যেন আমার আর ঠিক নেই। ঠিক আছে? বিভিন্ন ধরনের, রক্ত দেখলে অনেকে ভয় পায়, কারো হয়তো সাপ দেখলে ভয় হয়, কেউ মাকড় সাথে ভয় পায়। হ্যাঁ, মানে কেউ জল দেখলে ভয় পায়, মানে গভীর জলে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের মধ্যে ফোবিয়া রয়েছে। ঠিক আছে? তো এই ফোবিয়া গুলো হচ্ছে কি, মানে এগুলো হচ্ছে অনেকটা স্বাভাবিক, কিন্তু যদি বেশি মাত্রা হয় তখন কি হয়, তখন আমাদেরকে সেরকম ভাবে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে তার প্রতি ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে? এগুলো কিভাবে বুঝবো, আমি আগেই বললাম যে এগুলোর কিছু লক্ষণ আছে। দেখবে অনেক সময় বুক ধড়ফড় করে, বুক ধড়ফড় করছে, দেখবে আমরা ডাক্তারের কাছে অনেক সময় যাই না, যে ডাক্তারবাবু আমার বুকটা ধড়ফড় ধড়ফড় করছে, সবসময় বুকটা কিরকম যেন ধড়ফড় করছে। ঠিক আছে? তারপরে হচ্ছে হাত পা কাঁপছে, অতিরিক্ত চিন্তা, মানে আমি চাইছি কোনো একটা কাজ করব, কিন্তু আমি চিন্তাটাকে মাথা থেকে হাঁটাতেই পারছি না। কোনো একটা জিনিস অকারণ চিন্তা আসছে আমার মধ্যে, অকারণ চিন্তা, কোনো একটা বিষয় নিয়ে অকারণ চিন্তা আসছে, দুশ্চিন্তা হচ্ছে আমার মধ্যে। ঠিক আছে? তারপরে হচ্ছে ঘাম হবে, প্রচুর পরিমাণে ঘাম হবে এই এই অবস্থাতে। আরেকটা হচ্ছে অস্থিরতা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে অস্থিরতা। আমাদের সবসময় নিজেদের মধ্যে কি একটা অস্থির অস্থির ভাব, মানে আমি কোনো কাজ করছি কিন্তু শান্তি পাচ্ছি না, সবসময় যেন একটা অস্থির অস্থির ভাব। ঠিক আছে? আর ঘুমের সমস্যা, এই ঘুমের সমস্যাটা প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, যে আমাদের যে কোনো কিছু যেহেতু আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন, মানে কি আমাদের ব্রেনের সঙ্গে সরাসরি যুক্ত, নার্ভের সঙ্গে। সুতরাং এইগুলো মানে কি হয়, আমাদের যে কোনো ক্ষেত্রেই যদি মানসিকভাবে অসাম্য হয় বা কোনো রকম, তখন কিন্তু ঘুমের ক্ষেত্রে সমস্যা হবে, হয় বেশি ঘুম হবে, নাহলে কম ঘুম হবে, ঘুম হবে না, এরকম। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ডিপ্রেশন। ডিপ্রেশন কি, আমি আগেই বললাম যে হয় না আমাদের, যে মন খারাপ আছে, আমার আজকে মন খারাপ, ভালো লাগছে, কালকেও মন খারাপ ভালো লাগছে, তারপর দিন ঠিক হয়ে যাবে। কিন্তু
যদি দীর্ঘদিন ধরে আমার এই মন খারাপ চলতেই থাকে, দীর্ঘদিন ধরে আমার মন খারাপ আছে, আমি মন খারাপ, এবং কি কারণে মন খারাপ আমি তাও জানি না। আমার আগ্রহের যে বিষয়গুলো নিয়ে আমি আগে ইন্টারেস্টেড ছিলাম, এখন সেই বিষয়গুলোতেও আমি মনোযোগ দিতে পারছি না। সেই বিষয়গুলোতেও আমি আর কোনো মানে ইন্টারেস্ট পাচ্ছি না। এই যে বিষয়গুলো যখন আমার মধ্যে তৈরি হয়, তখন বুঝতে হবে যে আমি ডিপ্রেশনে যাচ্ছি। ধীরে, ধীরে ডিপ্রেশন। আমরা বলি না অনেক সময় যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন হওয়া মানেই কিন্তু সে নিজেকে অন্যের কাছ থেকে গুটিয়ে নেয়। আমি যখনই আমার মধ্যে ডিপ্রেশন দেখা দেবে, দেখবে ডিপ্রেশন যাদের মধ্যে বেশি এই ডিপ্রেশন লক্ষ্য করা যাবে, তখন কি হয়? সে দেখবে আর খুব কম কথা বলে। সে মানে কি বলবো? সকলের সাথে সহজেই মিশতে পারবে না। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে তার কিছু লক্ষণ আছে, যেমন সবসময় খারাপ লাগা। আমি আগেই বলবো, সবসময় খারাপ লাগা। মানে কোনো কারণ নয়। কিন্তু আমার মধ্যে খারাপ লাগছে। কি হয়েছে? ভাল লাগছে না। সবসময় কি হয়েছে? আমার ভাল লাগছে না। কি কারণে ভাল লাগছে না? কেন ভাল লাগছে না? কি আমি নিজেও জানি না। কিন্তু ভাল লাগছে না। সবসময় আমার নিজের মধ্যে একটা ক্লান্তি, ক্লান্তি ভাব। নিজের আত্মবিশ্বাস কমে যাওয়া। আমি আগেই বললাম যে হতাশায় কি হয়? মানে আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায়। আমি আদৌ এটা পারবো তো? আমি ঠিক করছি তো? আমি এটা করলাম, ঠিক করলাম। এই যে জিনিসগুলো, এইগুলো থেকেই আমাদের পরবর্তীকালে যেটা এই যে এখানে লেখা আছে আত্মহত্যার চিন্তা। অনেক সময় দেখবে ডিপ্রেশনে গেলে না, তখন আমাদের মধ্যে এটা হয়। এই আর ভাল লাগছে না কিছু। এই জীবন রেখে লাভ নাই, বা এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মধ্যে চলে আসে। তখন কি হয়? তখন মনে হয় যে আর কেউ কোথাও নাই, কিচ্ছু নেই। আমি আর কিছু করতে পারছি না। হ্যাঁ? মানে আমার আত্মবিশ্বাসটা একেবারেই কমে যায়। ঠিক আছে? এই ডিপ্রেশন খুব মানে কি বলবো? আমাদের ডিপ্রেশন প্রত্যেকেরই আমাদের কম বেশি হয়। আমরা অনেক সময় ডিপ্রেশন আমরা যখন খুব বেশি কাজ করে ফেলি, বা খুব বেশি আমরা টায়ার্ডনেস হয়ে যায়, তখন আমাদের মধ্যে একটু হতাশা দেখা দেয়, বা কোনো একটা কাজ দীর্ঘকাল করার ফলে আমি যখন সেই কাজটা সাকসেস না হয়, তখন আমাদের মধ্যে একটা হতাশা দেখা দেয়। কিন্তু সেই বিষয়গুলো থেকে আমরা ওভারকাম করে নিই। যদি না পারি, তখন কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই। ঠিক আছে? খাওয়া, ঘুমের পরিবর্তন হয়। সব জায়গাতেই ঘুমের পরিবর্তনটা কমন রয়েছে আমাদের মেন্টালি ক্ষেত্রে। খাওয়ার ক্ষেত্রে দেখবে আমরা খেতে পাচ্ছি না। কারণ অনেক সময় হয় না, আমাদের সবসময় মন খারাপ থাকলে দেখবে আমাদের খেতেও ইচ্ছা করে না। মানে তখন আর খিদে পায় না। ভাল লাগছে না, আজকে আর খাবো না। হ্যাঁ, আজকে আর খিদে নেই। এই যে বিষয়গুলো, যদি আমি সবসময় এরকম লাগে, আমি খেতে পাচ্ছি না, হ্যাঁ, সবসময় মন খারাপ লাগছে, তখন আমাকে ধরতে হবে যে আমার মধ্যে কোনো শারীরিক সমস্যা রয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে একাকিত্ব। আমি একটু আগে বললাম, আবার একবার বলছি, সেটা হচ্ছে একাকিত্ব মানেই হচ্ছে কি একা থাকা। একা থাকা বিষয়টা নয়, নিজেকে একা করে নেওয়া। একা থাকা, আমরা অনেকেই একাই থাকি। আমরা মানে কি বলবো? কাজের সূত্রে আমরা হয়তো একাই আছি, পরিবার থেকে বাইরে আছি। একা। এই একাকিত্বটা কিন্তু একাকিত্ব নয়। একাকিত্ব মানে কি? সবাই আছে, কিন্তু তার মাঝেও আমি একা। বিষয়টা এটা। সবাই আছে। সবাই আছে, সবার বন্ধু-বান্ধব, পরিবার সবাই আছে। কিন্তু তা সত্ত্বেও আমি একা। এই যে বিষয়টা যখন আমার মধ্যে হবে, বা এই অনুভূতিটা যদি আমার মধ্যে হয়, বা এরকম যদি আমার মনে হয়, তখন কিন্তু সেটা হচ্ছে একাকিত্ব। ঠিক আছে? এইরকম পরিস্থিতিতে কি হয়? আমরা সকলের সঙ্গে মিশতে পারি না। সবাই হয়তো খেলছে, হাসছে, আড্ডা মারছে। আমি কি হচ্ছে? আমি ওই জায়গাতে আছি, কিন্তু আমার মনে হচ্ছে না আমি ওই জায়গায় আছি। আমার মনে হচ্ছে যে এগুলো ভালো লাগছে না। আমি একটু আলাদা দিয়ে থাকি। এখানে বসে থাকি চুপচাপ। এই যে এরকম যদি হয়, তখন কিন্তু আমাকে সচেতন হতে হবে। ঠিক আছে? এগুলো বিভিন্ন কারণে হতে পারে। এই যে দেখো, এখানে কয়েকটা কারণ দেওয়া আছে তার। যেমন পরিবারের সঙ্গে যোগাযোগ কম। আমরা অনেক সময় কি হয় যে একটা পরিবারের সঙ্গে, বা আমাদের বন্ধু-বান্ধবের সঙ্গে, বা বিভিন্ন জনের সঙ্গে দীর্ঘদিন ডিটাচ থাকার ফলে আমরা অনেকেই এখন কি হয়েছে, এখন নিউক্লিয়ার ফ্যামিলি সব হয়ে গেছে। বা আমরা সব বিদেশে যাচ্ছি, বা বিভিন্ন জায়গায় যাচ্ছি পড়াশোনা করতে। পড়াশোনা সূত্রে, চাকরি সূত্রে আমরা একাকিত্ব থাকি। কিন্তু একাকিত্ব থাকলেও আমাদের যদি পরিবার বা বন্ধু-বান্ধব এগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা ডিটাচ হয়ে যাই, তখন কিন্তু মানুষ অনেকটা একাকিত্ব হয়ে যায়। ঠিক আছে? আর এটা হচ্ছে অনলাইন জীবনে বেশি সময়। আমরা এখন বেশিরভাগই দেখবে, এখন আমাদের কারণ না থাকলে আমরা কি করি? মানে কোনো কাজ না থাকলে আমাদের হাতে ফোন। ফোনে কি করি? আমরা কোথাও গেছি, হয়তো বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। কি করছি না, এখন বাসের দেরি আছে, ফোন করছি। কোথাও আছে, ক্লাসের দেরি আছে, এখন তো স্যার আসেনি, ফোন করছি। কোথাও গেলাম বসে, মানে সবসময় কি হয়? আমরা এখন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন বেশি আসক্ত হয়ে যাচ্ছি।
যার ফলে কি হচ্ছে আমাদের নিজেদের জীবনের যে মানে গঠনমূলক যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আর আসে না, সেগুলো করার সময়ই পাচ্ছি না। সেইগুলোতে নয়, আমরা এখন কি হয়েছে, এখন আমি ফোন, মানে এরকম হয়ে গেছে, পাশে কে আছে না আছে আমরা দেখছি না। এই যে জীবনগুলো বা এই যে এইগুলোই আমাদেরকে একাকিত্বের মধ্যে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, আমাদেরকে একা করে দিচ্ছে। আগে আমরা কি হতো, আগে আমরা খেলতাম অনেকজন মিলে, এখন আমরা মাঠে যাচ্ছি কিন্তু সবার হাতে ফোন, আমরা প্রত্যেকেই ফোন নিয়ে অনলাইনে। তারপরে আরেকটা হচ্ছে নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা। আমি আগেই বললাম যে আমাদের মধ্যে যদি কোনো রকমের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো যদি কোনো রকম কোনো বিষয় আমাদের মধ্যে দেখা দেয় বা আমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার একটু সমস্যা হচ্ছে, সেই বিষয়টা আমি যদি আমার ক্লোজ যে খুব কাছের বন্ধু হতে পারে, বাবা মা হতে পারে, শিক্ষক হতে পারে, বা আরো অন্য কেউ হতে পারে, তার সামনে আমি যদি প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমার মধ্যে এই চাপটা বলো বা আমার মধ্যে এই বিষয়গুলো অনেকটা কম হয়, হালকা হয়ে যায়। কিন্তু আমরা যদি এগুলো দীর্ঘদিন চেপে রাখি, প্রকাশ করতে না পারি, তখন কি হয় আমাদের মধ্যে এই মানসিক অসাম্যগুলো দেখা দেয়। ঠিক আছে, তখন আমরা মানসিক সমস্যায়, ঠিক আছে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে বললাম, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আমাদের মধ্যে আছে, সেগুলো থেকে কিভাবে আমরা নিজেদেরকে মানে ওভারকাম করতে পারবো বা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তার জন্য উপায় আমাদের রয়েছে, যেগুলো আমরা যদি মেনে চলি বা সেই জিনিসগুলো যদি আমরা করে থাকি, তাহলে কি হয় আমাদের মধ্যে এই সমস্যাগুলোকে আমরা সহজেই দূর করতে পারবো। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যহিক জীবনে প্রতিদিন আমাদের রুটিন মেনে আমরা কাজ করি কজন, করি কি আমরা রুটিন মেনে কাজ করি? খুব কম। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের নিয়মিত রুটিন বজায় রাখতে হবে। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস বলা আছে, যেমন হচ্ছে প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো। আমরা আমরা প্রত্যেকদিন কয় ঘন্টা ঘুমাই? 7 থেকে 9 ঘন্টা ঘুমাই? এরকম কেউ আছে যারা যে 7 থেকে 9 ঘন্টা ঘুমায় প্রতিদিন? খুব কম। আমরা এখন বললাম না, সোশ্যাল মিডিয়া বা ফোনে আমাদের মধ্যে আসক্তি, যার কারণে কি হয়েছে আমরা হয়তো ঘুমিয়ে পড়লাম কিন্তু ফোন ঘাটতে 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 1টা বেজে গেল, 2টো বেজে গেল, তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। যার ফলে কি হচ্ছে আমাদের ঘুমটা কমে যাচ্ছে বা ঠিকঠাক ঘুম হচ্ছে না, যার এফেক্ট করছে কি আমাদের মানসিক অস্বাস্থ্য বা অসুস্থতা। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে প্রতিদিন ঘুমোতে হবে ঠিকভাবে। মূলত এখানে যেটা বলতেছে 7 থেকে 9 ঘন্টা আমাদের ঘুমোতে হবে। পুষ্টিকর খাওয়া দাওয়া, আমরা পুষ্টিকর খাওয়া দাওয়া বলতে সমস্ত ধরনের শাক সবজি, যেগুলো বিভিন্ন ধরনের ভিটামিন বা এই সমস্ত যেগুলো রয়েছে, আমরা কি করি, আমরা অনেক সময় শাক সবজি এখন কি হচ্ছে আমরা খাচ্ছি না, তো কোনো মতো কিছু একটা খেয়ে নিলেই হবে। বা এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখন ফাস্ট ফুড বেশি খাচ্ছি, জাঙ্ক ফুড যেটা আমরা বলছি। বাইরে গেলাম, আজকে বাইরে খেয়ে নিলাম, কালকেও বাইরে খেয়ে নিলাম, পরপর বাইরে খাচ্ছি, ঘরে কম খাচ্ছি। এই যে বিষয়গুলো যেগুলো কি করছে, এগুলো কিন্তু আমাদের শারীরিক ক্ষতি করছে, সাথে সাথে মানসিক স্বাস্থ্য খারাপ করছে। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে পুষ্টিকর কিছু খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা। আমরা দেখবে এখন ডাক্তারের কাছে গেলেই আমরা বিভিন্ন রকম দেখবে শারীরিক সমস্যা নিয়েই যাচ্ছি, কিন্তু শারীরিক সমস্যা নিয়ে গেলেও দেখবে ডাক্তার একটাই বলছে, সেটা হচ্ছে প্রতিদিন হাঁটবে, হালকা একটু ব্যায়াম করবে। ঠিক আছে, এগুলো কি হয়, এগুলো আমাদের শরীরকে ভালো রাখে, আমাদের কি করে শরীরকে ভালো রাখে, আর শরীর ভালো থাকলে অটোমেটিক মন ভালো থাকে। ঠিক আছে, আমরা এখন খুব চিন্তিত, দেখবে কারো কারো হয়ে যাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমরা নিয়মিত একটাই চিন্তা করছি কিভাবে আমাদের ওয়েট কমাতে হবে, এই একই চিন্তা মাথার মধ্যে ঘুরছে। যার ফলে আমরা কি করছি, বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু দেখছি সেখান থেকে আমরা
নিয়ম টিপস নিচ্ছি আর পড়া শুরু করছি, তাই না? তো এইগুলো হচ্ছে কি, এগুলো যদি কন্টিনিউ আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই সমস্যাগুলো আর আসবে না। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে নিয়মিত রুটিনের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে পড়াশোনা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য। যেটা কি হয়, আমরা যখন পড়ি দেখবে টানা ৩-৪ ঘন্টা পড়ে নিলাম, মানে প্রচুর পড়ে নিলাম দিয়ে একবারেই মানে অতিরিক্ত পড়ে নিলাম, এরকম ভাবে না, এতে কিন্তু আমাদের পড়াটাও ঠিক হবে না এবং বাকি আদার্স যে কাজগুলো সেগুলোও ভালো হবে। যার জন্য কি না, আমাদের পড়াশোনা এবং একটা নির্দিষ্ট বিশ্রাম এর মধ্যে গ্যাপ রাখতে হবে। আমরা জানি দেখবে আহ, পড়াশোনার মাঝে যদি ছোট ছোট বিরতি দেওয়া হয় তাহলে কি হয়, সেই পড়াটা আমাদের বেশি দিন মনে থাকে। আমরা স্মৃতির ক্ষেত্রে পড়েছিলাম তখন, মেমোরি যারা পড়েছে দেখবে আমাদের সেই পড়াটা বা সেই বিষয়টাকে আমরা বেশি দিন মনে রাখতে পারি। তো সেটা যদি আমরা করে থাকি তাহলে কি হয়, আমাদের এই মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। অর্থাৎ একটা নিয়মিত রুটিন বজায় রাখা, ফার্স্ট কাজ হচ্ছে কি একটা রুটিন মেনটেন্স করা। নেক্সট হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। আমি আগেই বললাম মানসিক চাপ হয় যে বিষয়গুলোতে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা মানে কি, যে বিষয়গুলো আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে সেই বিষয়গুলোকে মিনিমাইজ করা। এই বিষয়গুলোকে মিনিমাইজ করা কি করব, না আমাদের দেখবে আমরা যখন কোনো একটা বড় টার্গেট নিই তাহলে কি হয়, আমাদের চাপটা বেশি হয়। আমরা কি করব, সেগুলোকেই ছোট 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 ভাগ করে নেবো। আমরা কি করি, সারা দিনে ধরো আমার একটা সেমিস্টারে এই বিষয়গুলো আমি পড়বো, সেই বিষয়গুলোকে আমি ভাগ করে নিলাম, এই বিষয়টা পড়বো আজকে, এটা পড়বো কালকে, বা এটা আজকে করবো, এই কাজটাকে আজকে করবো, এটা কালকে করবো। এইরকম ভাবে যদি আমি ছোট ছোট ভাগ করে নিই তাহলে কিন্তু আমার চাপটা অনেকটা কন্ট্রোলে চলে আসে। তাহলে চাপটা বেড়ে যায় না। আমরা কি করি, অনেক সময় আমাদের অলসতার কারণে, হ্যাঁ থাক আজকের দিনটা করতে পারছি না, কালকে, হ্যাঁ কালকে পারছি না, কালকেও হয়ে গেল, হ্যাঁ আজকেও পারছি না, কালই করে নেওয়ার পর। এরকম করতে করতে কি হয়, সামনে পরীক্ষা চলে আসে কিন্তু পড়াশোনা কিছু হয় না। যার ফলে কি হয়, আমাদের মধ্যে প্রচুর চাপ পড়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের লক্ষ্যগুলোকে, ওই জন্য যেটা বললাম, লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাবে নির্ধারণ করা। আরেকটা জিনিস হচ্ছে কি, যদি আমাদের মধ্যে প্রচুর চাপ হয়, বিভিন্ন কারণে হতে পারে, কাজ করার কারণে বা অন্য কোনো কারণে, চিন্তা ভাবনার কারণে, যদি আমাদের মধ্যে মানসিক চাপ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমাদের কিছু যোগা রয়েছে যেগুলো আমাদের মানসিক চাপকে অনেকটা নিয়ন্ত্রণ করে। সেরকম কয়েকটা রয়েছে, যেমন গভীর শ্বাস নেওয়া বা ধ্যান করা। আমরা যদি খুব পড়ার আগে বা কোনো সময় যখন প্রচুর আমাদের মাথা খুব মানে হচ্ছে, প্রচুর চাপ লাগছে, হ্যাঁ আমাদের মাথা নিতে পারছে না, তখন আমরা যদি একটু শ্বাস প্রশ্বাসের জ্ঞান, একটু শ্বাস নিলাম, ৩-৪ মিনিট ধরে রাখলাম, আবার ছেড়ে দিলাম, এরকম ভাবে বেস্ট কভার করলাম, বা একটু ধ্যান করলাম, কোনো কিছু চিন্তা ভাবনাকে বাদ দিয়ে একটু ধ্যান করলাম, তাহলে কি হয়, আমাদের মধ্যে এই চাপটা অনেকটা কন্ট্রোল করা সম্ভব হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, পড়ার মাঝে ছোট ছোট বিরতি। আমরা পড়ছি, পড়তে পড়তে একটানা না পড়ে একটু পড়লাম, দিয়ে একটু বিরতি নিলাম, আবার পড়লাম, পড়ার পরে আরেকটু বিরতি নিলাম, আরেকটু বিরতি নিলাম। হ্যাঁ, এইভাবে করতে 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 তাহলে কি হবে, আমাদের মধ্যে এই যে চাপগুলো সেগুলো অতটা আসবে না। হ্যাঁ, আমরা যদি কাজটাকে ঠিকঠাক টাইমে করি, আমরা নিজের কাজ আসলে ঠিক ঠিক টাইমে করি না, তার ফলে কি হয়, আমাদের মধ্যে চাপ বৃদ্ধি হয় বা চাপ হয়। আরেকটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এটা সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি আগেই বললাম, যেটা হচ্ছে বর্তমানে এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়া যে একবারই খারাপ তা কিন্তু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, সবই আছে। ভালো দিক কি না, শেখার সুযোগ। আমরা যোগাযোগ মাধ্যমে এখন আমাদের এই যে আমরা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বা চ্যাট জিপিটি বলো, বা আরো যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেগুলো থেকে আমরা আমাদের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। আমরা অনেক জিনিস ঘরে বসে শিখতে পারি, অনেক জিনিস। বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যুগে। আমরা হয়তো কোনো বন্ধুর সঙ্গে সেই ছোটতে দেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে আবার যোগাযোগ হলো, বা কোনো একটা কাজের সূত্রে তার সঙ্গে আবার যোগাযোগ হলো অনলাইন মিটিং বা বিভিন্ন কারণে। হ্যাঁ, এটা হতে পারে। বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ কি, এগুলো ভালো কাজে ইউজ করলে ভালো, খারাপ কাজে ইউজ করলে খারাপ, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, খারাপ দিক কি না, এই যেটা বললাম, অন্যর সাথে নিজেকে তুলনা করা। আমরা কি করি, আমরা সবসময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি ও এই জিনিসটা করছে, আমরা কি করি, সেটাকে নিজেকে তুলনা করি, বা ওইটা ও পারছে আমি পারবো না, ওইটা করলো তুমি পারছো না কেন, এই যে এইরকম ভাবে আমরা যখন কারোর উপর চাপিয়ে দিই বা নিজেকে তুলনা করি, তখন কি হয়, আমাদের মধ্যে অবসাদ দেখা যায়, মানসিক অবসাদ। যার ফলে ধীরে 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 আমরা ডিপ্রেশনে চলে যাই, তো আমি পারছি না। তারপরে হচ্ছে কি, অতিরিক্ত মানে
সোশ্যাল মিডিয়ার ব্যবহার, আমরা অনেক সময় কেউ আছে দেখবে আসক্তি জন্মে যায় সোশ্যাল মিডিয়ার উপর। কেউ দেখবে সারাদিন ইনস্টাগ্রাম করে যাচ্ছে, কেউ সারাদিন ফেসবুক করছে। এইগুলো কি হয়, আমার অন্যান্য কাজগুলোকে বাধা দেয়। যার ফলে কি হয়, আমার অন্যান্য যে আনুষঙ্গিক কাজকর্মগুলো সেগুলো শরীরকে অস্বাস্থ্য করছে, পড়াশোনায় ক্ষতি হয়, আমার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়। ঠিক আছে? এখন আমাদের কি করা উচিত তাহলে? সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে স্ক্রিন টাইম কমানো, অর্থাৎ আমাদেরকে মোবাইল কম সময় দেখতে হবে। একটা নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে, এই টাইমগুলোকে আমি পড়বো, এই টাইমে মোবাইল দেখবো, এই টাইমে। ঠিক আছে? তারপরে হচ্ছে বাস্তব জীবনের সম্পর্ক বাড়ানো। আমি আগেই বললাম যে যত বেশি স্ক্রিন টাইম বা যত বেশি আসক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি হবে, তত আমার আদার্স যে রিলেটিভ বা আদার্স সেগুলোর সঙ্গে আমার ডিটাচ হতে শুরু করে। সেই জন্য এটাকে পাশে রেখে বাস্তব জীবনের যে সম্পর্ক সেগুলোকে একটু বাড়ানো। আত্মীয়র বাড়ি গেলাম বা কারো বাড়ি গেলাম, বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, বিভিন্ন রকম এরকম ভাবে করলে কি হয়, তাহলে কি আমার এই যে সামাজিক যোগাযোগগুলো সেগুলো ঠিক থাকে। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করা। আমরা ঘুমানোর আগে যেমনই বললাম যে আমরা ঘুমাবার সময় কি করি, আমরা ঘুমাবার সময় শুলাম, মোবাইলটা নিয়ে ঘাঁটতে শুরু করলাম। এই যে ঘাঁটতে শুরু করলাম, এখন রিলস দেখতে 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 আমরা কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে বুঝতে পারছি। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে একটু কমাতে হবে। ঠিক আছে? যার টাইম কম, হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ। তারপরে হচ্ছে কি না, আমাদের নিজের অনুভূতিগুলোকে প্রকাশ, আগেই বললাম যে আমরা যদি নিজের অনুভূতিগুলোকে যে কারোর সাথে, আমার ক্লোজ কেউ বা বাবা মা হোক, শিক্ষক হতে পারে বা আদার্স কেউ হতে পারে, তার সামনে আমি যদি অনুভূতিগুলো প্রকাশ করি, তাহলে কি হয়, আমার আমার যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই সমাধান করা যেতে পারে। তারপর হচ্ছে নিজের জন্য সময় রাখা। আমরা কি করি না, আমাদের নিজের জন্য সময় না, আমরা সবসময় কি করি, মানে অন্যের জন্য সময় রাখছি বা মোবাইল ঘাঁটছি, সবকিছু করছি, কিন্তু নিজেকে সময় দিচ্ছি না। নিজের কি হচ্ছে, মানে শরীরের প্রতি যত্ন নিচ্ছি না বা ঠিকমতো খাওয়া দাওয়া করছি না। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমার শরীর ও মন দুটোকেই প্রভাব ফেলে। আত্মবিশ্বাস কমে যাওয়া, ঠিক আছে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে। হ্যাঁ, আমি যে কোনো কাজ করছি আত্মবিশ্বাস সাথে করতে পারছি না। আমার কাজ হচ্ছে কি এখন, আত্মবিশ্বাস বজায় রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা। আমরা বলি না আত্মবিশ্বাস মানে কি, নিজের প্রতি বিশ্বাস রাখা। আমাকে এই ধারণাটা জমাতে হবে যে হ্যাঁ, এই কাজটা করছি মানে আমি করতে পারবো, এই জিনিসটা আমি করতে পারবো বা এই জিনিসটা আমি করবো। এই যে জিনিস, এই বিশ্বাসটা গড়ে রাখতে হবে। কারণ আমি যদি নিজেই নিজেকে বিশ্বাস না করি, আমাকে অন্য কেউ বিশ্বাস করতে হবে, তাই না? সুতরাং আগে নিজের প্রতি বিশ্বাস বাড়াতে হবে। আর সব কথা হচ্ছে আমাকে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে, যেটা হচ্ছে কি, আমরা কি বলবো, আমাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং আনতে হবে। আমরা ভালো চিন্তা করলে তবেই ভালো হবে, জীবনে ভালো কিছু আসবে, ভালো কিছু হবে। আমরা যদি সবসময় নেগেটিভ দিকটাকে দেখি, তাহলে কিন্তু ওই নেগেটিভ চিন্তাগুলোই বারবার আসবে। ঠিক আছে? নেগেটিভ চিন্তাগুলোই তোমার মাথার মধ্যে আসবে, ওই জিনিসগুলোই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে। সুতরাং তোমাকে নেগেটিভ বিষয়গুলোকে বাদ দিয়ে, যেগুলো ইতিবাচক, যেগুলো পজিটিভ, যেগুলো জীবনকে ভালো করবে, যে জিনিসটা তোমার ক্ষেত্রে অনুকূল বা যে জিনিসটা তোমাকে ভালো রাখবে, সেই বিষয়গুলো সম্পর্কেই তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? আর সব শেষে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাহায্য চাওয়া এবং কাউন্সিলিং। সাহায্য চাওয়া এবং কাউন্সিলিং, আমি আগেই বললাম যে এটা এমন একটা জিনিস যেটা কেউ প্রকাশ করতে চায় না। এই যে সাহায্য চাওয়া বলছে, মানে আমরা আমরা কি করি না, আমি জানি আমার মধ্যে প্রবলেমটা হচ্ছে, আমার মধ্যে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু আমি সাহায্য চাইছি না। বিভিন্ন কারণে হতে পারে, সমাজের কারণে, নিজের কারণে, ভয়ে, বা কে কি ভাববে, এইসব বিষয়ে। হ্যাঁ, তো এটা আমাদেরকে সাহায্য চাইতে হবে, প্রয়োজনে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। এখন এখন ব্যাপারটা হচ্ছে, কখন আমি সাহায্য চাইব, তার কিছু এখানে পয়েন্ট দেওয়া আছে। যেমন দীর্ঘদিন যদি মন খারাপ থাকে, আমি আগেই বললাম, যদি পড়াশোনায় মন না বসে, আমি পড়তে চাইছি তাও পড়াশোনায় মন বসছে, দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, এবং সবসময় আমার নিজেকে মূল্যহীন মনে হচ্ছে, তাই তো? আমি কিছু করতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারছি না। এই যে বিষয়গুলো, যদি এগুলো আমাদের মধ্যে আসে, তাহলে কি হবে, আমাদেরকে অবশ্যই সাহায্য চাইতে হবে। হ্যাঁ, নেক্সট আমি কার কাছে সাহায্য চাইবো, তো আমি আগেও বললাম, সেটা হচ্ছে তোমার যাকে মনে হবে,
যাকে মনে হবে যে এর কাছে আমি সাহায্য চাইলে আমি সেইটার থেকে সমাধান পেতে পারি বা আমার মন হালকা হবে। সেটা বন্ধু হতে পারে, বাবা-মা হতে পারে, শিক্ষক হতে পারে, কাউন্সিলর হতে পারে, হ্যাঁ? এবং মনোরোগ বিশেষজ্ঞ সবার শেষ যদি মনে হয় যে যদি মনে হয় যে আমি এটা মানে যদি এটা খুব মানে গুরুতর মনে হয়, তখন কিন্তু আমাদের অবশ্যই এটা একজন কাউন্সিলর বা মনোরোগ বিশেষজ্ঞ যে আছে তার কাছে আমাদের কাছে হেল্প নিতে হবে। ঠিক আছে? যাক, এটা সবার শেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে সাহায্য চাওয়া। আমরা যেটা ভাবি সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটি সাহসের পরিচয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটি সাহসের পরিচয়। কারণ আমাদের মনে রাখতে হবে নিজের মনকে যত্ন নেওয়া নিজের শরীরকে যত্ন নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। আমরা আমরা সবসময় শরীরের এত যত্ন করছি, এত শরীরকে ভালো রাখার জন্য এত কিছু করছি, কিন্তু মনকে ভালো রাখার জন্য আমরা কিছুই করি না। কিন্তু মনে রাখতে হবে যে নিজের মনকে যত্ন নেওয়া নিজের শরীরকে যত্ন নেওয়ার মতো। ঠিক আছে? সবশেষ লাস্ট আরেকটা কথাই বলবো, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাহলে পড়াশোনা বলো, ভবিষ্যৎ বলো বা সম্পর্ক যা কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু আমাদের এই সমস্তগুলো থেকে আমরা কখনোই সফল হতে পারবো না। তাই আমাদের ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, নিজের মন ও শরীরকে আমাদের যত্ন নিতে হবে। তাহলে কি হবে, আমরা আমাদের যে আগামী দিনের বা আগামী জীবনকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ দাদা। অত্যন্ত সহজ সরল এবং আমি আমি বলবো যে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযুক্ত এই সেশনটা ছিল। কারণ এত সহজ সরলভাবে সাবলীলভাবে বিষয়গুলোকে তুলে ধরা হলো। আমার মনে হয় না কারোর কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়েছে বা একদম তারা বিষয়গুলো আত্মস্থ করতে পেরেছে বলেই আমার ধারণা। ঈশা শেখ স্যার, আপনি সম্ভবত কিছু বলতে চাইছিলেন। কোনো কোশ্চেন আছে আপনার? আমরা ডিরেক্টলি সেই কোশ্চেন অ্যান্সার সেশনের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, না বলুন। স্যার, আমার একটা ভুলবশত ওখানে হাত পড়ে গিয়েছিল, আমার কোনো আচ্ছা, প্রশ্ন নেই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আচ্ছা, একেবারে শুরুর দিকেই বিশ্বজিৎ রায় উনি প্রশ্ন রেখেছিলেন। হ্যাঁ, কেউ কি প্রশ্ন করবেন? হ্যাঁ, বিশ্বজিৎ রায় উনি প্রশ্ন রেখেছিলেন শুরুর দিকেই চ্যাট বক্সে যেটা আছে, হোয়াট ইজ সাইকোসিস অ্যান্ড নিউরোসিস, ডিফারেন্স বিটুইন দেম। উনি এই মুহূর্তে বৈঠকের মধ্যে নেই, তবুও সেটা নিয়ে যদি অতি সংক্ষেপে যদি কিছু বলা যায়। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ, দিলখুশ, প্লিজ। আচ্ছা, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। দিলখুশ, দিলখুশ শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে স্যার। তো আমি আপাতত স্টেশনে বসে আছি, জাস্ট একটা ট্রেন ঢুকে গেল, এই জন্য আমি একটু পরেই বলছি প্রশ্নটা। আচ্ছা, সেরকম হলে তুমি চ্যাট বক্সেও লিখতে পারো, কারণ আমাদের আজকের সেশনটা হয়তো আর 5 থেকে 7 মিনিটই হবে, তারপরে সেশনটা অফ করবো আর কি, জরুরি কারণবশত। হ্যাঁ, সেরকম হলে চ্যাট বক্সে লিখতে হ্যাঁ পারো। স্যার। হ্যাঁ, না স্যার, এখন ঠিক আছে। ধন্যবাদ স্যার। কারণ এই রকম বর্তমান সময়ে একটা প্রাসঙ্গিক আমাদের এই শিক্ষার্থীদের জন্য উপস্থাপনের জন্য। আর আমার একটা জিজ্ঞাসা, বা অনেক সময় এরকম হয়ে থাকে যে অনিচ্ছাকৃতভাবে কোনো একটা বিষয়ের প্রতি, ধরুন আমরা কোনো একটা পড়ায় পড়ছি বা পরীক্ষার জন্যই পড়ছি, সেই সময় অনিচ্ছাকৃতভাবে কিছু মানসিক অবসাদ, কিছু আহ এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে আসে, তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের মোটামুটি কি রকম থাকা উচিত, বা মানসিকের ক্ষেত্রে কি রকম ডিসিশন নেওয়া উচিত, এই বিষয়ে আচ্ছা একটু জানতে চাই। আচ্ছা, দেখুন যেটা বললেন সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে যেটা আছে। হুম, এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন ইচ্ছাকৃত ভাবে আসে তখন আমরা সেটাকে অনেক সময় কন্ট্রোল করতে পারি। আমি আগেই যেটা বললাম, যেমন রাগ বলুন বা বিভিন্ন কারণে ভয় হতে পারে বা পরীক্ষায় মনোযোগ না আসা, পড়তে না বসতে পারা বা বিভিন্ন কারণে। হ্যাঁ, এগুলো অনেক সময় হয় কি, ইচ্ছাকৃত যখন হয় বা একদিন দুদিন হয় তখন আমরা সেটাকে কাটিয়ে নিতে পারি। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস আমার মধ্যে হতে থাকে তখন কিন্তু আমাকে একটু সেই বিষয়ে আমাকে একটু সচেতন হতে হবে। সবার প্রথম দেখতে হবে যে আমি কি কারণে, বা আমাকে সোর্স খুঁজতে হবে কি কারণে আমার মধ্যে এই বিষয়টা হচ্ছে, কেন হচ্ছে। আমাকে সেইখান থেকেই ট্রিটমেন্ট শুরু করতে হবে। ঠিক আছে, সবার প্রথম আমাকে দেখতে হবে যে আমি মনোযোগ দিচ্ছি কিন্তু পারছি না কেন, বা আমার মধ্যে এই চিন্তা ভাবনা কেন আসছে, কি কারণে আসছে, আমি সেটাকে ওভারকাম করতে পারছি না কেন। আমাকে সেই বিষয়টা সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। যদি আমি সেই বিষয়গুলোকে খুঁজে বার করতে পারি আমার মনে হয়, তাহলে আমরা সেই বিষয়টা থেকে সহজেই সমাধান করতে পারবো। আর আরেকটা জিনিস, আরেকটা বিষয় হচ্ছে কি না, এখানে সব থেকে বড় বিষয় আমি যেটা বললাম যে এই বিষয়গুলোকে না আমরা অনেক সময় ইগনোর করি। এই এই বিষয়গুলোকে আমরা অনেক সময় ইগনোর করি। আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয় তাহলেই কিন্তু আমরা অনেকটা ওভারকাম করে নিই। সুতরাং সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আমাকে সচেতন হতে হবে, বিষয়টা সম্পর্কে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু অনেকটা আমি নিজের থেকেই নিজেকে রিকভারি করতে পারবো। আমরা যদি এই বিষয়টাকে ইগনোর করে যাই তাহলে কিন্তু পরে সমস্যা আরো বাড়ে। সুতরাং আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে যত বেশি সম্ভব ওই বিষয়টা থেকে আমাকে ওভারকাম করতে হবে। তার জন্য দরকার হলে আমাকে যেগুলো করতে হয়, আমাকে কাউন্সিলরের কাছে যেতে হবে। একজন কাউন্সিলরের কাছে গিয়ে আমি পুরো বিষয়টা তাকে বললাম, বলার পর সেখান থেকে আমাকে ফলো আপ করতে হবে। তিনি যা যা বলবেন সেগুলো আমাকে অনুসরণ করতে হবে। সবার প্রথম হচ্ছে আমাকে ওই বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে। কোনো মতেই সেটাকে ইগনোর করা যাবে না। যদি ইগনোর করি তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। আমি এই যে বলি না যে আমার অনেক সময় কি হয়েছে, মন খারাপ থাকছে দীর্ঘদিন ধরে, আমার মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসছে, কিন্তু আমি সেটাকে ওই মাথার মধ্যে রেখে দিচ্ছি, অন্য কাজ করছি, যার ফলে কি হচ্ছে না, ওটা আমি কাজ ঠিক মতো করতে পারছি, মাথার মধ্যে চিন্তাটা ঘুরছে। এই যে বিষয়টা, এটা আগে আমাকে ওই কাজটা ঠিক করে তারপরে আমাকে অন্য কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে আগে সচেতন হতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে একটা সমস্যা এসেছে, আমি এই সমস্যাটাকে সমাধান করবো। যদি এই মানসিকতা আমার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই আমার কিন্তু সেরে যাবে। ঠিক আছে, তাহলে আমি নিজেকে অনেকটাই, আমি কি বলবো, অনেকটাই আমি আহ, সেই সমস্যা থেকে মুক্ত করতে পারবো। ঠিক আছে। ধন্যবাদ। কারণ অনেক সময় ওই রকমই হয় যে কোনো একটা কাজ আমরা ধরুন করছি কোনো একটা বিষয় সম্পর্কে, সেই ক্ষেত্রে দেখা গেল যে কাজটা যদি আমরা অর্ধেকটা বা কিছুটা থেকে যায়, তখন ওইটা বিষয় না ভাবলেও না, আমরা কি হয়, ভাবতেই হয়, আমরা বা এগুলোকে ইগনোর, ইগনোর করেছি। হ্যাঁ ইগনোর করা হয়। ইগনোর করলাম, ঠিক আছে, আমার মধ্যে যদি হয় দু একবার হলেও আমি ইগনোর করলাম, ঠিক আছে, কিন্তু যদি বারবার আমার মধ্যে এটা হতে থাকে তখন কিন্তু ইগনোর করাটা আমার পরবর্তী ক্ষেত্রের জন্য এটা কিন্তু সমস্যার কারণ।
থ্যাংক ইউ দিলখুশ। ধন্যবাদ সুশান্ত দাকে। আহ, হয়তো আরেকটু বেশি সময় ধরে এই আলোচনাটা চলতে পারতো, কিন্তু আমার নিজেরই ব্যক্তিগত জরুরি অবস্থার জন্য আমি আজকের সেশনটাকে মানে 8:30টার বেশি আর নিয়ে যেতে পারছি না। আহ, আজকের মুখ্য বক্তা যিনি রয়েছেন সুশান্ত কর মহাশয়, ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এত সুন্দরভাবে আজকের এই রবিবাসরীয় সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমি প্রথম থেকেই ভাবছিলাম যে অনেক গ্রুপে আমি লিখলাম বৈঠকির যে আজকে আইপিএল আছে, আইপিএল ফাইনাল আছে এবং পাশাপাশি বৈঠকিও আছে। কিন্তু আমি সবসময় যে ধরনের অ্যাটিটিউড রাখি তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে যদি 5 জনও থাকে, যদি 3 জনও থাকে, তবু সেশনটা হবে। কেন? কারণ ওই 3 জনকেই আমরা ভাববো যে ওরা জানার জন্যই আগ্রহে এখানে যোগদান করছে। যদিও বৈঠকির এই যোগদানটা আমাদের একেবারেই স্বতঃস্ফূর্ত আগ্রহেই সবাই জয়েন করে, কারণ আমাদের এখানে না আছে কোনো রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা, না আছে কোনো যে আমি একটা টাকা দিয়েছি, রেজিস্ট্রেশন করেছি, যার ফলে আমি একটু অ্যাটেন্ড করি, বা কোনো সার্টিফিকেট পাওয়ার কোনো প্রলোভন নেই, কোনো ব্যাপার নেই আর কি। স্বতঃস্ফূর্ত আগ্রহেই এসেছে। কিন্তু তবুও আজকের এরকম একটা সিচুয়েশনে আমি ভেবেছিলাম হয়তো যে অনেক কম পার্টিসিপেন্ট থাকবে, কিন্তু আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি পার্টিসিপেন্ট আজকে পেয়েছি। আপনারা যারা যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। হয়তো এটা 9টা 9:30 পর্যন্ত যদি চলতো সেশনটা, চলার মতোই ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দাদাকে বারবার অনুরোধ করেছি বা সেশন চলাকালীনও করছিলাম যে একটু তাড়াতাড়ি এটাকে কনক্লুড করার জন্য, কারণ আমি এখনই বেরিয়ে যাব। যাই হোক, পরবর্তীকালে আবারও দাদার সহযোগিতা প্রার্থনা করছি। আরও এইভাবে আমাদের বৈঠকি বন্ধু যারা রয়েছেন তাদেরকে সমৃদ্ধ করার জন্য দাদার কাছে দুটো বিশেষ অনুরোধ নিয়ে আমি অনুরোধ রাখছি। আমাদের প্রথম অনুরোধ হচ্ছে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বৈঠকি রিসোর্স পার্সনদের। সেখানে আপনার অনুমতি সাপেক্ষে আমরা সেই গ্রুপে আপনাকে যুক্ত করতে চাই। পাশাপাশি আমাদের একটি প্রাথমিক পরিকল্পনা হয়েছে, এই যতগুলো বৈঠকির সেশন হচ্ছে এবং তাতে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেইগুলো নিয়ে পরবর্তীকালে একটি পুস্তক প্রকাশের, একটি বা একাধিক, একটিতে কখনোই সম্ভব নয়, তাহলে মহাভারতও হয়তো হয়ে যাবে। তো একাধিক যে বইয়ের সংকলনগুলো হবে তাতে আপনার এই মূল্যবান বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি মূল্যবান লেখনী আমরা পরবর্তীকালে চাইব। সেখানেও আপনার সহযোগিতা প্রার্থনা করছি। এবং আমাদের যে পরবর্তী বৈঠকি 184তম পর্ব, সেটি অনুষ্ঠিত হবে আগামী 14ই জুন, এবং সেখানেও মেন্টাল হেলথ, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের বেশ কয়েকটি পর্ব জুড়ে মেন্টাল হেলথই চলতে থাকবে। এখন আমাদের আগামী পর্বে যে আলোচনাটা হতে চলেছে 14ই জুন, সেখানে যে বিষয় নিয়ে আলোচনা হবে আমি সেটা একটু বলি। মাইন্ড ওভার মার্কস, থ্রাইভিং বিয়ন্ড টেক্সট বুকস। আলোচনা করবেন এই বিষয়ের একজন বিদগ্ধ পণ্ডিত, ডক্টর অন্তরা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ স্পেশাল এডুকেশন, শিক্ষা বিজ্ঞান বিভাগ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা।
উনি মূলত এই বিষয়গুলোর ওপরই ওনার বিভিন্ন রকম গবেষণা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা এগুলো করে থাকেন। আহ, সেই মাইন্ড ওভার মার্কস আজকের আলোচনাতেও উঠে এলো, আমরা যে এই বেশি নম্বর পেতে হবে, বেশি মার্কস তুলতে হবে, বেশি স্কোর করতে হবে, এই নিয়ে যে একটা চাপা উত্তেজনা আমাদের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকে, সেই নিয়েই পরবর্তী আলোচনা। এবং আমরা কি করে বিয়ন্ড টেক্সট বুক নিজেদেরকে ভাবতে পারবো, ও এই নিজেদের যে পাঠ্য পুস্তক তার বাইরে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসতে পারবো, এই নিয়ে একটা বিস্তৃত আলোচনা হবে আমাদের 184তম পর্বে আগামী 14ই জুন। সকলের উপস্থিতি প্রার্থনা করছি। আবার দেখা হবে 14ই জুন ঠিক রবিবার সন্ধ্যে 7টা থেকেই আরো একটি ভিন্ন আলোচ্য বিষয় এবং ভিন্ন এক বিশেষজ্ঞের সঙ্গে। আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এই 183তম পর্বের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ চল। সকলে ভালো থ্যাংক ইউ। থাকুন, আলোয় থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন। ধন্যবাদ।